প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের দেখতে দেখতে অনেকগুলো পরীক্ষা অলরেডি শেষ হয়ে গিয়েছে। আর কমার্সের, সায়েন্সের, আর্টসের আর অল্প কিছু পরীক্ষাগুলো আছে, গ্রুপের সাবজেক্টগুলো। আচ্ছা, তোমাদের জন্য একটা নিউজ আসলো মাত্র। তোমরা যারা হচ্ছে এখন ক্লাসে জয়েন করতেছো, তোমাদের যে সকল বন্ধু বান্ধবরা এইচএসসি পরীক্ষা দিচ্ছে তাদেরকে দ্রুত মেনশন করে দাও আর তাদের কাছে ক্লাসটা শেয়ার করে দাও। আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। কারণ তোমরা যারা অ্যাকাউন্টিং অথবা অন্যান্য বিষয়গুলো পরীক্ষা দিয়েছো, অনেকের আশানুরূপ মার্কস ফলাফল হবে, আবার অনেকে হচ্ছে একটু সন্দেহের মধ্যে আছো যে পরীক্ষা কেমন হলো না হলো। তো তোমাদের জিপিএটাকে বাড়ানোর জন্য, তোমাদের জিপিএটাকে এ প্লাস পাওয়ানোর জন্য অথবা একটু স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে যাওয়ার জন্য তোমাদের এই গ্রুপের বিষয়গুলোতে এ প্লাস পাওয়ার কোনো বিকল্প নেই। কারণ এখান থেকে যদি তুমি একটু এ প্লাস ছুটে যায়, তাহলে কিন্তু আলটিমেটলি এই সহজ অধ্যায়গুলোতে যদি ছুটে যায়, তাহলে কিন্তু এ প্লাস পাওয়াটা একটু টাফ হয়ে যাবে। তো তোমাদের এই বিষয়গুলোতে অবশ্যই এ প্লাস পেতে হবে। আর এই চ্যাপ্টারও কম, খুবই ইজি অধ্যায়, এবং আমি আজকে খুবই ইজিতে তোমাদের সাথে শেয়ার করব বিষয়গুলো। তো তোমরা যারা এইচএসসি 25 ব্যাচ আছো, দ্রুত জয়েন হয়ে নাও। আর যারা 26-27 থাকতে পারো, তারাও ক্লাসটা করতে পারো, সমস্যা নাই। আচ্ছা, তো ক্লাসটি শুরু করার আগে আমার ভয়েস ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা একটু এনশিওর করো। আর যে সকল আচ্ছা, তোমাদের জন্য যে নিউজটা আসলো, তোমরা যদি তোমাদের শেয়ারকৃত বিষয়টা স্ক্রিনশট নিয়ে গ্রুপে বা লাইভের নিচে কমেন্ট করে দিতে পারো, তাদেরকে পিডিএফ দেওয়া হবে। এই ঘোষণাটা আমার মাত্রই আসলো। তো তোমরা দ্রুত শেয়ার করে দাও ক্লাসটা। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। অনেকে সালাম দিচ্ছ, আসসালামু আলাইকুম স্যার, শেয়ার ডান, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা শুরু করে দিচ্ছি। আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আমরা শুরু করছি। দেখেন, দেখো, আমরা হচ্ছে এই ক্লাসগুলো তোমাদের একেবারে পরীক্ষার আগ দিন পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো নেব, যেন তোমাদের এ প্লাস যেন ছুটে না যায়। দেখো, আমরা হচ্ছে আজকে 3টা অধ্যায় নিয়ে আলোচনা করব। এই উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের ফার্স্ট পেপারে 5টি অধ্যায় আছে। 5টা অধ্যায়ের মধ্যে আজকে আমরা ফার্স্ট চ্যাপ্টার, যে উৎপাদনের ধারণা, ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার এবং ফিফথ, ফার্স্ট, সেকেন্ড এবং ফিফথ, এই 3টা চ্যাপ্টার নিয়ে হচ্ছে আমরা এখন আলোচনা করব, ধারাবাহিক আলোচনা করব। তো কিভাবে সহজে বিষয়গুলোকে ধারণ করবা এবং সহজে ভালো মার্কস পাবা, সে বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করব। তো শুরুতেই দেখো, প্রথম অধ্যায় হচ্ছে আমাদের উৎপাদনের ধারণা। প্রথম অধ্যায় হচ্ছে আমাদের উৎপাদনের ধারণা। দেখা যাচ্ছে কিনা একটু জানাও। তো মূলত আমরা উৎপাদন বলতে কি বুঝি? নর্মালি উৎপাদন মানে হচ্ছে কোনো কিছু তৈরি করা বা সৃষ্টি করা, যার অভাব পূরণের ক্ষমতা আছে, তাকে বলা হয় উৎপাদন। তাহলে উৎপাদন বলতে আমরা কি বুঝি? কোনো কিছু তৈরি করা বা সৃষ্টি করা, কোনো কিছু তৈরি করা বা সৃষ্টি করা, যার কি আছে? অভাব পূরণের ক্ষমতা আছে। তাহলে আমরা বুঝতেছি যার অবশ্যই উপযোগ থাকতে হবে। যার কি থাকতে হবে? উপযোগ। উপযোগ মানে কি? উপযোগ মানে হচ্ছে অভাব পূরণের ক্ষমতা। অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলা হয়। তাহলে দেখো, আমরা কিন্তু যা কিছু উৎপাদন করি, যা কিছু বানাই, সবকে কিন্তু আমরা উৎপাদনের কাতারে ফেলতে পারবো না। কেন ফেলতে পারবো না? কারণ হচ্ছে আমি যে জিনিসটা বানাবো বা যে জিনিসটা তৈরি করব, সেটার অবশ্যই অভাব পূরণের ক্ষমতা থাকতে হবে। ফর এক্সাম্পল, তোমাদের যদি একটা উদাহরণ দেই, মনে করো আমি এই কলমটা বানাইলাম, কলমটার মধ্যে যে কালিটা আমি দিলাম না, তখন কি এটাকে আমি উৎপাদন বলতে পারবো? সেটাকে আমি উৎপাদন বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ হচ্ছে সেটাতে আমি লিখতে পারি না, লিখে আমার অভাব যেটা আছে সে অভাবটা আমি পূরণ করতে পারছি না। তাহলে যেই যেই কাজটার মাধ্যমে বা যেই উৎপাদন বা যে সৃষ্টিটার মাধ্যমে আমি নিজের অভাবটা পূরণ করতে পারবো না, সেটাকে আমি উৎপাদন বলতে পারবো না। তাহলে আমার উৎপাদিত পণ্যটার অবশ্যই উপযোগ থাকতে হবে, অবশ্যই অভাব পূরণের ক্ষমতা থাকতে হবে। উপযোগ মানে হচ্ছে অভাব পূরণের ক্ষমতা। অভাব পূরণের ক্ষমতাকে বলা হয় উপযোগ। আরেকটা বিষয় হচ্ছে,
উৎপাদিত যে পণ্যটা সেটার অবশ্যই বিনিময় মূল্য থাকতে হবে। উৎপাদিত যে পণ্যটা সেটা কি থাকবে? অবশ্যই বিনিময় মূল্য থাকবে। বিনিময় মূল্য মানে হচ্ছে যেটা হচ্ছে অর্থের দ্বারা লেনদেন সম্ভব, সেটাই অর্থের দ্বারা লেনদেন করা যায়। যেমন মনে করো তুমি তোমার পরিবারে তোমার আম্মু সকালবেলা দোকান থেকে আটা কিনে নিয়ে আসলো, আটা কিনে এনে আটা দিয়ে রুটি বানালো। তো এই রুটিটা যে বানালো এটাকে কি আমরা উৎপাদন বলতে পারবো? এটা দিয়ে তো সৃষ্টি হচ্ছে, নতুন কিছু বানাচ্ছি, তৈরি করছি, এটাও তো একটা উৎপাদনের মতোই মনে হচ্ছে না? এটা কি আসলে অর্থনীতির ভাষায় এটাকে আমরা উৎপাদন বলতে পারবো? মার্কেটিং এর ভাষায় উৎপাদন বলতে পারবো? সেটা হচ্ছে উৎপাদন বলতে পারবো না। কেন? এটা হচ্ছে আমি বিক্রয়ের উদ্দেশ্যে কিন্তু আমি বানাচ্ছি না, এটা হচ্ছে আমরা ভোগের উদ্দেশ্যে বানাচ্ছি, মানে নিজেরা খাওয়ার জন্য বানাচ্ছি। তাহলে যেই জিনিসটা ভোগের উদ্দেশ্যে বানানো হয় সেটাকে আমরা মার্কেটিং এর ভাষায় বা উৎপাদনের ভাষায় সেটাকে উৎপাদন বলি না। যে জিনিসটা হচ্ছে বিক্রয়ের উদ্দেশ্যে তৈরি করি, যার বিনিময় মূল্য থাকবে, সেই জিনিসটাকে আমরা কি বলি? সেই জিনিসটাকে আমরা উৎপাদন বলে থাকি। তাহলে এই উৎপাদনের সহজ কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো কিনা একটু জানাও তো। এটা হচ্ছে মার্কেটিং ক্লাস। হ্যাঁ, মাশরাফি, মাশরাফি, তুমি কমেন্ট করছো উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন নিয়েন না, শুধু ব্যবস্থাপনাও নিয়েন। হ্যাঁ, ব্যবস্থাপনা হচ্ছে ব্যবস্থাপনার পরীক্ষার আগে হচ্ছে আমরা ব্যবস্থাপনার ক্লাসগুলো নেব, যে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা যেটাকে আমরা ম্যানেজমেন্ট বলি সেটারও ক্লাস নেওয়া হবে। একবারে ফাইন্যান্স পরীক্ষার আগে ফাইন্যান্সের ক্লাসও নেওয়া হবে, মার্কেটিং এর আগে মার্কেটিং এর ক্লাসগুলো ধারাবাহিকভাবে প্রতিটা ক্লাস নেওয়া হবে। সুতরাং তোমরা একটু মনোযোগ সহকারে বসো, যে বিষয়গুলো দেখাচ্ছি এগুলো একটু মনোযোগ সহকারে দেখো, আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সাথে সাথে তোমরা কমেন্ট করো। আরাফাত হুসাইন ইয়াসিন, আপনি তো হালকেনস্টাইনে ক্লাস নিয়েছেন। হ্যাঁ, হালকেনস্টাইনে নিয়েছি, এখন হচ্ছে এখানে নিচ্ছি আর কি। হ্যাঁ, পিডিএফ ও দেওয়া হবে। জিল্লুর রহমান, পিডিএফ হচ্ছে ক্লাস শেষে দেওয়া হবে। তোমরা হচ্ছে একটু ভালো রেসপন্স করো আর হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাসটা করো। আচ্ছা, তারপরে আসি এই অধ্যায়ের সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ বিষয়টা, উপযোগ। আমরা একটু আগে যে বললাম উপযোগ, উপযোগ মানে কি? একটু আগে যে বললাম উপযোগ মানে হচ্ছে অভাব পূরণের ক্ষমতা, অভাব পূরণের ক্ষমতা, অভাব পূরণ, অভাব, অভাব পূরণ। তো এই অভাব পূরণের ক্ষমতাকে কি বলা হয়? উপযোগ বলা হয়। অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলা হয়। আচ্ছা দেখো, এখন আমাদের কিন্তু অনেক ধরনের উপযোগ রয়েছে। এই উপযোগ থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে। তো এই উপযোগ থেকে কি আসবে? সিকিউ প্রশ্ন আসবে এবং এমসিকিউ আসতে পারে। তো এই সিকিউর জন্য এই উপযোগটি খুব ভালোভাবে তোমরা শেষ করবে এবং বুঝবে। প্রথমটা হচ্ছে রূপগত। তো উপযোগ কি কি আসে? উপযোগ আসে হচ্ছে রূপগত উপযোগ, সময়গত উপযোগ, অর্থগত তথ্যগত উপযোগ, তারপর হচ্ছে স্থানগত উপযোগ, সময়গত উপযোগ। এই উপযোগগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটা আসি রূপগত উপযোগ। রূপ, এখানে কি বলতেছে? রূপগত উপযোগ। উপযোগ মানে কি? অভাব পূরণের ক্ষমতা। আচ্ছা, রূপগত বলতে কি বোঝায়? যখন কোন প্রকৃতি প্রদত্ত কোনো পণ্যের আকার আকৃতি পরিবর্তনের মাধ্যমে যে উপযোগটা তৈরি করা হয় সেটাকে বলা হয় রূপগত উপযোগ। মনে করো তুমি বন থেকে একটা কাঠ, বাঁশ সংগ্রহ করলা। বন থেকে কি করলা? বাঁশ সংগ্রহ করলা। বাঁশ থেকে তুমি প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাগজ বানালা। তাহলে একটা পণ্যের, এখন কি এটা বাঁশ দেখা যাচ্ছে? এটা তো নতুন কাগজ হয়ে গেল। এই যে বই বানাচ্ছে, মনে করো যে এই বইয়ের কাগজগুলা, এগুলো কি দিয়ে বানাচ্ছে? মনে করো বন থেকে যে কাঠ কাঠ অথবা গাছ অথবা পাতা সংগ্রহ করে প্রক্রিয়াজাত করে বই বানাচ্ছে। তাহলে এটা কি বোঝা যাচ্ছে এটা এটা এখন গাছ বা বাঁশ? এমন তো কিছু বোঝা যাচ্ছে না। তাহলে এই যে আকার আকৃতি, প্রকৃতি প্রদত্ত পণ্যের আকার আকৃতির পরিবর্তনের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী আহ তৈরি করাকেই বলা হয় রূপগত উপযোগ। মানে হচ্ছে রূপগত, রূপের পরিবর্তনের মাধ্যমে যে উপযোগটা সৃষ্টি করা হয়। তাহলে শর্টকাট সহজে বোঝা হচ্ছে রূপের পরিবর্তন মানে আকার আকৃতির পরিবর্তন করাকেই বলা হয় রূপগত উপযোগ। তাহলে রূপগত উপযোগ তৈরি ব্যতীত কোনো উপযোগী তৈরি হয় না। তাহলে মানুষের নিত্য প্রয়োজনীয় যে অভাবগুলো আছে, অভাবগুলোর জন্যই কিন্তু মূলত রূপগত বলো সব উপযোগগুলো তৈরি করা হয়। এখানে বলা হচ্ছে সকল উপযোগের ভিত্তি হচ্ছে রূপগত উপযোগ। তো দেখো, দুধ ও ময়দা দিয়ে মিষ্টি তৈরি করে দুধ ও ময়দার রূপগত উপযোগ তৈরি করা হয়। এটা একটু শর্টকাট ছোটখাটো উদাহরণ। হ্যাঁ, এমসিকিউ ক্লাসও নেওয়া হবে। এমসিকিউ ক্লাসও নেওয়া হবে, আমরা ধারাবাহিকভাবে সৃজনশীল এমসিকিউ এই ক্লাসগুলো নেব। তারপরে দেখো স্থানগত। আচ্ছা, রূপগত উপযোগ বলতে কি বুঝছি?
যে প্রকৃতি প্রদত্ত যে সম্পদগুলো আছে সেগুলোর আকার আকৃতি পরিবর্তনের মাধ্যমে নতুন কোনো পণ্য তৈরি করাকে বলা হয় রূপগত উপযোগ। স্থানগত কি? স্থানগত মানে হচ্ছে এক স্থানে উৎপাদিত পণ্যটা অন্য স্থানে স্থানান্তর করাকে, এক স্থানে উৎপাদিত পণ্যটা অন্য স্থানে স্থানান্তর করার মাধ্যমে যে উপযোগটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় স্থানগত উপযোগ। তাহলে এক স্থানে উৎপাদিত পণ্য, মনে করো এখন কি কিসের মৌসুম চলতেছে, মাত্র মৌসুমটা শেষের দিকে আমের মৌসুম চলতেছে। মনে করো যে রাজশাহীতে সবচেয়ে ভালো আম হয়, কোথায় হয়? রাজশাহীতে। তো ঢাকায় তো আম হয় না, কিন্তু ঢাকার মানুষ কিন্তু অ্যাভেলেবেল আম খাচ্ছে, শুধু শুধু ঢাকা না, বিদেশেও যাচ্ছে, ইন্ডিয়াও যাচ্ছে, সব দেশে যাচ্ছে। তাহলে এই যে যাচ্ছে, এক স্থানে উৎপাদিত পণ্যটা অন্য স্থানে স্থানান্তর করা হচ্ছে, যে স্থানান্তরের মাধ্যমে যে উপযোগটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় স্থানগত উপযোগ। কি বলা হয়? স্থানগত উপযোগ। আর স্থানগত উপযোগ কিসের মাধ্যমে সৃষ্টি হয়? কিসের মাধ্যমে ঢাকায় আসে? মনে করো কুরিয়ারের মাধ্যমে আসে, কোন একটা যানবাহনের মাধ্যমে আসে। এই বলে কুরিয়ার, যানবাহন এগুলো সব হচ্ছে পরিবহনের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? পরিবহন। তো পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়, পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। যেমন হচ্ছে রাজশাহীর ফজলি আম দেশের বিভিন্ন স্থানে সরবরাহের মাধ্যমে বিক্রি করা হলে তা স্থানগত উপযোগ হিসেবে বিবেচিত হয়। তারপরেরটা দেখো, সময়গত উপযোগ। সময়গত উপযোগ, আচ্ছা, আমরা শীতকালে দেখি সবচেয়ে শীতের শেষের দিকে বেশিরভাগ আলু উৎপাদিত হয়। আলু, তো আলু কিন্তু অন্যান্য মৌসুমে তেমন হয় না, হয় না। তো শীতের যে আলুটা, এই আলুটা কিন্তু আমরা সারা বছর খাই, সারা বছর আলুর চাহিদা কিন্তু রয়েছে। তো এই আলুটা কিন্তু একটা পচনশীল পণ্য, তো এটাকে সংরক্ষণের মাধ্যমে কি করা হয়? সারা বছর এটা চাহিদাটা মেটানো হয়। আবার যে নির্দিষ্ট মৌসুমে যে ধানগুলো হয়, এই ধানের চাহিদা কিন্তু সারা বছর খাওয়া যায়। তো আবার দেখা যায় যে শাক সবজি, যেমন শীতকালীন সবজি কিন্তু আমরা এখন সারা বছর পাই। যেমন টমেটো, তুমি যদি সুপার শপে যাও, সারা বছর দেখবা যে টমেটো পাওয়া যাচ্ছে, সারা বছর দেখবা ফুলকপি, বাঁধাকপি এগুলো পাওয়া যাচ্ছে। তাহলে এই যে এক মৌসুমে উৎপাদিত পণ্যটা অন্য মৌসুমে পাওয়া যাচ্ছে, এটা কিসের মাধ্যমে পাওয়া যাচ্ছে? নিশ্চয়ই এটা কোথাও সংরক্ষণ করে রাখছে। এই সংরক্ষণ করাটাকে বলা হয় কি? সময়গত উপযোগ। তার তার মানে কি? এক সময় উৎপাদিত পণ্য সামগ্রী বা দ্রব্য সামগ্রী নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষণ করে অন্য সময়ে বিক্রয় করলে যে বাড়তি উপযোগটা পাওয়া যায় তাকে বলা হয় সময়গত উপযোগ। কি বলা হয়? সময়গত উপযোগ বলা হয়। তো এই যে সময়গত উপযোগটা কিসের মাধ্যমে সৃষ্টি হয়? সময়গত উপযোগটা হচ্ছে গুদামজাতকরণের মাধ্যমে সৃষ্টি হয়। গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগটা সৃষ্টি হয়। হ্যাঁ, আর্টসের ছেলেরা, তোমরা বলতেছো অন্যান্য ক্লাসগুলো, হ্যাঁ হবে, ক্লাসগুলো হচ্ছে হয়তো 5 মিনিট বা 10 মিনিট পরে শুরু হবে। হ্যাঁ, ম্যাথও করাবো। ম্যাথ হচ্ছে আমাদের এই অধ্যায়ের শেষের দিকে কিছু ম্যাথ আছে, তো সেই ম্যাথগুলো করাবো একটু পরে। আসতেছি, এই উপযোগের পরে ম্যাথগুলো আসতেছে, উৎপাদনশীলতার যে ম্যাথগুলো। আচ্ছা, তারপরে দেখো সেবাগত উপযোগ। তো আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রূপগত উপযোগ, সময়গত উপযোগ, আর হচ্ছে স্থানগত উপযোগ। স্থানগত, রূপগত, সময়গত, এই তিনটা থেকেই সবচেয়ে বেশি সৃজনশীল আসে। তো এই তিনটে একটু নোট করে নাও। রূপগত, এগুলো একটু পড়বা। রূপগত, সময়গত, সময়গত, স্থানগত। তো এই যে রূপগত, সময়গত, স্থানগত, সময়গতকে আবার কালগত বলা হয়, কালগত উপযোগ বলা হয়। আর সত্যগত যে উপযোগ আছে এটাকে ব্যক্তিগত বা মালিকানাগত উপযোগ বলা হয়। আমরা একটু পরে আসতেছি আবার। তো দেখো, এই তিনটা থেকে তোমাদের সৃজনশীল সবচেয়ে বেশি আসে, সুতরাং এই তিনটা তোমরা একটু ভালো করে বুঝে যাবা। আচ্ছা, তারপরে দেখো সেবাগত উপযোগ। সেবাগত উপযোগ মানে কি? বিভিন্ন ধরনের সেবা প্রদানের মাধ্যমে যে উপযোগটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় সেবাগত উপযোগ। যেমন মানে হচ্ছে ওকালতি, ডাক্তারি, এগুলা হচ্ছে এক ধরনের, এগুলোর মাধ্যমে সেবাগত উপযোগটা সৃষ্টি হয়ে থাকে। তো সেবাদানের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় সেটাকে সেবাগত উপযোগ বলা হয়। একটা হচ্ছে সত্যগত উপযোগ। এটা তোমাদের প্রতি বছর দেখা যায় কোনো না কোনো একটা বোর্ডে এখান থেকে এমসিকিউ আসে, যে বলে যে সত্যগত উপযোগ কিসের মাধ্যমে সৃষ্টি হয়? সত্যগত উপযোগ ক্রয় বিক্রয়ের মাধ্যমে সত্যগত উপযোগ সৃষ্টি হয়। তাহলে আমরা এখানে সংজ্ঞাটা কি বলতে পারি? ক্রয় বিক্রয়ের মাধ্যমে যে উপযোগটা সৃষ্টি হয় তাকে সত্যগত, মালিকানাগত বা ব্যক্তিগত উপযোগ সৃষ্টি হয়। ব্যক্তিগত, এটাকে আবার ব্যক্তিগত উপযোগও বলা হয়। তাহলে সত্যগত, মালিকানাগত বা ব্যক্তিগত উপযোগ সৃষ্টি হয়। তাহলে বুঝতে পারছি কিনা সত্যগত উপযোগ কাকে বলা হয়?
বিক্রেতার নিকট হতে ক্রেতার নিকট পণ্যদ্রব্য হস্তান্তরের মাধ্যমে পণ্যের সত্যগত উপযোগ সৃষ্টি হয়। তাহলে এত কঠিন ভাবে বুঝতে হবে না, তুমি যে সহজ ভাবে তুমি যদি বুঝো এটাই লিখে দিবা, এটাতেই হচ্ছে তুমি ইনশাল্লাহ ফুল মার্কস পাবা। তাহলে সত্যগত উপযোগ হচ্ছে ক্রয় বিক্রয়ের মাধ্যমে যে উপযোগটা সৃষ্টি হয় তাকে বলা হয় সত্যগত বা মালিকানাগত বা ব্যক্তিগত উপযোগ। বলবে যে নিচের কোনটি ব্যক্তিগত উপযোগ সৃষ্টি করে, তাহলে কোনটা ক্রয় বিক্রয়, কোনটি মালিকানাগত উপযোগ সৃষ্টি করে, কোনটি ক্রয় বিক্রয়। তাহলে তাহলে আমরা নেক্সট যাই, সেটা বলছে যে তথ্য ও প্রচারগত উপযোগ। এগুলো তেমন আসবে না। তথ্য ও প্রচারগত উপযোগ, তাহলে বিজ্ঞাপনের মাধ্যমে তথ্য আমরা কিসের মাধ্যমে পাই? তথ্য হয় মোবাইল ফোনের মাধ্যমে পেয়ে থাকি, অথবা হচ্ছে কোনো একটা পত্রিকার মাধ্যমে পেয়ে থাকি, ওয়েবসাইটের মধ্যে পেয়ে থাকি। এগুলো সব হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যম আর কি। আমরা বিজ্ঞাপন ও বিক্রয় প্রসার অধ্যায়টাতে আমরা এগুলো পড়বো। তো এই যে তথ্য বিজ্ঞাপনের মাধ্যমে, সহজে লিখবা যে বিজ্ঞাপনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে হচ্ছে তথ্যগত উপযোগ বলা হয়, এটাকে তথ্য প্রচারগত বলা হয়। অনেক সময় দেখবা নিচের কোনটি প্রচারগত উপযোগ সৃষ্টি করে বলবে, নিচের কোনটি তথ্যগত উপযোগ সৃষ্টি করে বলবে। তাহলে হচ্ছে বিজ্ঞাপন তথ্যগত বা প্রচারগত উপযোগ সৃষ্টি করে। তো বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম থাকতে পারে, যেমন হচ্ছে নিউজ পেপার থাকতে পারে, তারপরে হচ্ছে ওয়েবসাইট থাকতে পারে, তারপরে হচ্ছে পরিবহন বিজ্ঞাপন, এগুলা থাকতে পারে। তো বিজ্ঞাপনের মাধ্যমগুলো একটু দেখলেই হবে। তারপর হচ্ছে অর্থগত উপযোগ। তো অর্থগত উপযোগ কি? যে উপযোগের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের আর্থিক সমস্যা দূর করা যায় তাকে বলা হয় অর্থগত উপযোগ। যে উপযোগের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের বা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করা যায় বা আর্থিক সমস্যাগুলো সমাধান করা যায়, সে উপযোগকে বলা হয় অর্থগত উপযোগ। আর এই অর্থগত উপযোগ কিসের মাধ্যমে সৃষ্টি হয়? অর্থগত উপযোগ হচ্ছে ব্যাংকের মাধ্যমে অর্থগত উপযোগ সৃষ্টি হয়। ব্যাংক এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থগত উপযোগ সৃষ্টি হয়। একটা হচ্ছে ঝুঁকিগত উপযোগ। ঝুঁকিগত উপযোগ, ঝুঁকিগত উপযোগ মানে কি? যে উপযোগের মাধ্যমে ব্যবসায়ের ঝুঁকি সংক্রান্ত যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো দূরীভূত হয় বা দূর হয়। ঝুঁকি সংক্রান্ত যে বাধা বা প্রতিবন্ধকতা আছে সেগুলো দূর হয়, তাকে বলা হয় ঝুঁকিগত উপযোগ। আর এই ঝুঁকিগত উপযোগটা কিসের মাধ্যমে সৃষ্টি হয়? বিমার মাধ্যমে। বিমার মাধ্যমে, বীমা কোম্পানির মাধ্যমে ঝুঁকিগত উপযোগ সৃষ্টি হয়। তাহলে আমরা এই যে উপযোগগুলো এতক্ষণ পড়লাম, এই উপযোগে কিন্তু আমরা অনেকগুলো মাধ্যম দেখলাম, কোনটার মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়। তাহলে প্রথম যেটা পড়ছিলাম রূপগত উপযোগ। রূপগত উপযোগ কিসের মাধ্যমে সৃষ্টি হয়? রূপগত রূপগত উপযোগ হচ্ছে শিল্পের মাধ্যমে বা উৎপাদন শিল্পের মাধ্যমে একটা মাত্র উপযোগ সৃষ্টি হয়, সেটা হচ্ছে রূপগত উপযোগ বা উৎপাদনের মাধ্যমে উৎপাদন। তাহলে উৎপাদনের মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি হয়, শিল্পের মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি হয়। এটা মাঝে মাঝে এমসিকিউতে দেয় যে উৎপাদনের মাধ্যমে নিচের কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়, সেটা হচ্ছে রূপগত উপযোগ। তারপরে পড়ছে হচ্ছে সময়গত উপযোগ। সময়গত উপযোগ কিসের মাধ্যমে সৃষ্টি হয়? গুদামজাতকরণের মাধ্যমে। স্থানগত উপযোগ কিসের মাধ্যমে সৃষ্টি হয়? স্থানগত উপযোগ সৃষ্টি হয় হচ্ছে আমাদের পরিবহনের মাধ্যমে। তারপরে পড়ছিলাম হচ্ছে আমরা তথ্য ও প্রচারগত উপযোগ, এটা বিজ্ঞাপনের মাধ্যমে সৃষ্টি হয়। অর্থগত উপযোগ কিসের মাধ্যমে সৃষ্টি হয়? ব্যাংকের মাধ্যমে। ঝুঁকিগত উপযোগ সৃষ্টি হয় ঝুঁকিগত উপযোগ সৃষ্টি হয় হচ্ছে বীমার মাধ্যমে। আর একটা হচ্ছে ব্যক্তিগত বা মালিকানাগত উপযোগ সৃষ্টি হচ্ছে ক্রয় বিক্রয়ের মাধ্যমে। তাহলে বোঝা গেল উপযোগ। বুঝতে পারছো কিনা একটু বলো তো? উপযোগ নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন আছে কিনা একটু বলো। আচ্ছা, তোমরা উপযোগ নিয়ে এতক্ষণ যা পড়াইছিলাম তা নিয়ে কোনো প্রশ্ন থাকলে একটু বলো। ওকে, তাহলে আমরা নেক্সট যাচ্ছি। এবার আসি উৎপাদনশীলতা। এখান থেকে তোমাদের ম্যাথ আসবে। এখান থেকে তোমাদের ম্যাথ আসবে, আর ম্যাথ গুলো খুবই ইজি, বুঝছো? ম্যাথ গুলো খুবই ইজি। এখান থেকে হচ্ছে তুমি অল্প সময়ের মধ্যে একেবারে 3-এ 3, 4-এ 4 পাওয়ার একটা সম্ভাবনা থাকে। সুতরাং এমসিকি ম্যাথ গুলো একটু ভালো করে পড়ো। আচ্ছা, অনেকে বলতেছে এমসিকিউ। এমসিকিউ হচ্ছে আমরা ধারাবাহিকভাবে আজকে হচ্ছে 3টা ক্লাস নেব, 3টা চ্যাপ্টারের উপর। তারপরে কালকে, আজকে রুটিন দিয়ে দেবো তোমাদেরকে।
তারপরে হচ্ছে বাকি দুইটা যে চ্যাপ্টার আছে এগুলোর উপর ক্লাস নেব, তারপর হচ্ছে এমসিকিউ ক্লাসটা নেব। আচ্ছা, তারপরে দেখো উৎপাদনশীলতা। এটা তোমাদের ম্যাথ আসবে এখান থেকে, সুতরাং প্রতিটা বোর্ডে এখান থেকে ম্যাথ আসে। ইজি ম্যাথ গুলা একটু ভালো করে দেখলে তোমরা পারবা। দেখো উৎপাদনশীলতা, উৎপাদনশীলতা বলতে আমরা কি বুঝি? উৎপাদনশীলতা মানে হচ্ছে আমি কি পরিমাণ ইনপুট দিয়ে কি পরিমাণ আউটপুট পাইলাম, এর পার্থক্যকে বলা হয় উৎপাদনশীলতা। এখন আসি ইনপুট কি আউটপুট। ইনপুট মানে হচ্ছে তুমি কি পরিমাণ কাঁচামাল ব্যবহার করে কি পরিমাণ পণ্যদ্রব্য উৎপাদন করলা, এই দুইটার পার্থক্যকে বলা হয় উৎপাদনশীলতা। দেখো উৎপাদনশীলতা বলতে বিভিন্ন সময় উৎপাদনের উপাদান এবং উৎপাদনের পরিমাণের অনুপাতকে নির্দেশ করে। তাহলে আমি যে পরিমাণ কাঁচামাল ব্যবহার করে, নির্দিষ্ট পরিমাণ কাঁচামাল ব্যবহার করে যে পরিমাণ পণ্যদ্রব্য উৎপাদন করা হয়, এই দুইয়ের পার্থক্যকে বলা হয় উৎপাদনশীলতা। তাহলে কি বললাম? নির্দিষ্ট পরিমাণ কাঁচামাল ব্যবহার করে, কাঁচামাল বলতে উৎপাদনের উপকরণ ব্যবহার করে যে পরিমাণ উৎপাদন তৈরি করা হয়, তার পার্থক্যকে বলা হয় উৎপাদনশীলতা। তাহলে উৎপাদনশীলতা নির্ণয়ের যে সূত্রটা সেটা হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আউটপুট মানে হচ্ছে উৎপাদনের পরিমাণ, উৎপাদনের পরিমাণ, আর ইনপুট মানে হচ্ছে উৎপাদনের উপকরণ, ব্যবহৃত উপকরণ। আচ্ছা, এখন কি কি ব্যবহার করি? মনে করো যে কাঁচামাল ব্যবহার করি, তারপর হচ্ছে যারা শ্রম দিচ্ছে, শ্রমিকরা আছে, তাদেরও তো টাকা দিতে হয়, তো এই শ্রমিকের মজুরি, তারপর হচ্ছে যে যন্ত্রপাতিগুলো চলতেছে এই যন্ত্রপাতির খরচটা, তারপরে হচ্ছে যে মূলধনটা আমি দিচ্ছি, ব্যবহার করছি, এই মূলধনটা, সবগুলো মিলিয়ে আমার যে যে খরচগুলো হচ্ছে এই সব খরচকে বলা হয় উপকরণ। আর এই উপকরণগুলো ব্যবহার করে যে পরিমাণ পণ্য আমি বানাইতে পারলাম, যে টাকার পণ্য আমি বানাইতে পারলাম, এই টাকাকে আমরা কি দিয়ে ভাগ দেবো? সমস্ত উপকরণের যোগফল দিয়ে ভাগ দেবো, আমরা হচ্ছে মোট উৎপাদনশীলতা পেয়ে যাব। ঠিক আছে, মোট উৎপাদনশীলতা কিভাবে পাবো? আমরা হচ্ছে মোট উৎপাদনের পরিমাণকে মোট উপকরণ দিয়ে ভাগ দিলে আমরা মোট উৎপাদনশীলতা পেয়ে যাব। তারপর হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা। শ্রমের উৎপাদনশীলতা আমরা কিভাবে পাই? শ্রমের উৎপাদনশীলতা হচ্ছে মোট উৎপাদনের যে এককটা আছে, উৎপাদন একক, মোট উৎপাদনের যে একক আছে এই একককে আমরা শ্রম ঘন্টা দিয়ে ভাগ দেব, শ্রম ঘন্টা। যখন আমরা শ্রম ঘন্টা দিয়ে ভাগ দেব তখন আমরা কি পেয়ে যাব? শ্রমের উৎপাদনশীলতাটা পেয়ে যাব। তো অনেক সময় কি দেখবা ঘন্টা দেওয়া নাই, ঘন্টাটা দেওয়া নাই, কিন্তু দেওয়া আছে টাকা। কি দেওয়া আছে? টাকা। তখন আমরা কি করব? তখন হচ্ছে আমরা উৎপাদনের পরিমাণ দেব, উৎপাদনের পরিমাণ বলতে কত টাকার উৎপাদন করছি। আর এখানে একককে আমরা ঘন্টা দিয়ে ভাগ দিলে আমরা হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা পাই। আরেকটা সূত্র কি? আমরা হচ্ছে যখন আমরা ঘন্টাটা পাচ্ছি না, ঘন্টা দেওয়া থাকবে না, উৎপাদনের এককটা দেওয়া থাকবে না, তখন আমরা মোট উৎপাদনের পরিমাণ যে টাকাটা দেওয়া থাকবে এই টাকাকে আমরা হচ্ছে শ্রমের পরিমাণ, মানে কত টাকায় শ্রম, কত টাকার শ্রমে ব্যয় হয়েছে, এই শ্রম খরচ এটাকে বলা হয়, শ্রমের খরচ বা শ্রম খরচ দিয়ে আমরা ভাগ দেব। তাহলে মোট টাকাকে আমরা শ্রম খরচ দিয়ে ভাগ দিলে আমরা হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা পেয়ে যাব। ঠিক একইভাবে যন্ত্রের উৎপাদনশীলতা আমরা কিভাবে পাই? যন্ত্রের উৎপাদনশীলতা পাই হচ্ছে আমরা মোট উৎপাদন একককে আমরা যন্ত্র ঘন্টা দিয়ে ভাগ দিলে যন্ত্রের উৎপাদনশীলতা পাই। মালামালের উৎপাদনশীলতা মানে হচ্ছে মোট উৎপাদনের পরিমাণকে ব্যবহৃত মালামালের পরিমাণ দিয়ে ভাগ দিলে পেয়ে যাই। তারপর হচ্ছে আর্থিক উৎপাদনশীলতা আমরা পাই হচ্ছে, দেখো এদিকে হচ্ছে আমাদের সবগুলা সূত্র এখানে দেওয়া আছে, তো এখান থেকে একটু দেখলেই তোমরা পেয়ে যাবা, আমরা নোটটা দিয়ে দেব। তো আর্থিক উৎপাদনশীলতা আমরা পাই হচ্ছে সংযোজিত মূল্যকে আমরা যখন রূপান্তর মূল্য দিয়ে ভাগ দিই, সংযোজিত মূল্য ডিভাইডেড বাই রূপান্তর মূল্য। এখন আসি সংযোজিত মূল্যটা কি? সংযোজিত মূল্য মানে হচ্ছে, মনে করো তুমি একটা পণ্য বানাবা, এখন এই পণ্যটা কাঁচামাল হচ্ছে 100 টাকা কাঁচামাল ব্যবহার করলা, পণ্যটার সবকিছু ব্যয় করার পর তুমি এটা দাম ঠিক করলা হচ্ছে 150 টাকা। কত? 150 টাকা। তাহলে এই যে 100 টাকার পণ্যটাকে 150 টাকায় রূপান্তর করতে গিয়ে তোমার যে ভ্যালু গুলো অ্যাড করতে হয়েছে, যে সুবিধাগুলো অ্যাড করতে হয়েছে, সেই সুবিধাগুলোকে বলা হয় সংযোজিত মূল্য। তাহলে সংযোজিত মূল্য কত? 50 টাকা।
150 কে 150 থেকে 100 মাইনাস দিলে 50। তাহলে কি বললাম, একটি কাঁচামাল থেকে চূড়ান্ত পণ্যে রূপান্তর করতে গিয়ে যেই যেই ভ্যালু বা যেই যেই আমরা উপযোগ অ্যাড করি তার মূল্যকে বলা হয় সংযোজিত মূল্য। যে যে উপযোগ আমরা অ্যাড করি, যুক্ত করি, তার মূল্যকে বলা হয় সংযোজিত মূল্য। এবার আসছি রূপান্তর মূল্য কি। একটি কাঁচামাল থেকে চূড়ান্ত পণ্যে পরিণত করার জন্য বা রূপান্তর করার জন্য মজুরি বাবদ বা কারখানা বাবদ যেই যেই ব্যয়গুলো সম্পাদিত হয় তার সমষ্টিকে বলা হয় রূপান্তর মূল্য। তাহলে যেই যেই মজুরি বা কারখানা সংক্রান্ত যেই যেই ব্যয়গুলো হয় তাকে বলা হয় রূপান্তর মূল্য। তাহলে একটা কাঁচামালকে চূড়ান্ত পণ্যে পরিণত করার জন্য আমার মজুরি বাবদ বা কারখানা বাবদ যে যেই ব্যয়গুলো হয় তাকে কি বলা হয় রূপান্তর মূল্য। আর সংযোজন মূল্য মানে হচ্ছে এই 100 টাকার পণ্যটাতে বিভিন্ন ভ্যালু বা বিভিন্ন উপযোগ যুক্ত করার মাধ্যমে যুক্ত করে যে মূল্যে রূপান্তর করা হয় সেটাকে বলা হয় সংযোজিত মূল্য। আচ্ছা, তাহলে এখন যদি আমরা ম্যাথ প্র্যাকটিস করি তাহলে তোমরা একটু বুঝে যাবা সহজে। এবার আসি, আগে আমরা প্র্যাকটিসে যাওয়ার আগে আমরা যদি উৎপাদনশীলতার উপর প্রভাব বিস্তারকারী যে উপাদানগুলো আছে এগুলো একটু দেখি। প্রথম বলছে যে উৎপাদনশীলতার উপর প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ কি কি। তো উৎপাদনশীলতা কখন বাড়ে, কখন স্থির থাকে, কখন কমে? যখন আমি মানসম্মত কাঁচামাল ব্যবহার করব, যখন আমার আর্থিক সামর্থ্য থাকবে, আমার দক্ষ জনশক্তি থাকবে, প্রযুক্তি থাকবে, উৎপাদন প্রক্রিয়া ভালো হবে, উৎপাদনের যে স্তরগুলো আছে এগুলো হচ্ছে স্টেবল থাকবে, কার্য পরিবেশ ঠিক থাকবে, দক্ষ ব্যবস্থাপনা থাকবে, তখন আমার উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। তো ঠিক এর উল্টাটা, যদি আমার নিম্নমানের কাঁচামাল হয়, অদক্ষ শ্রমিক হয়, তারপর উৎপাদন প্রক্রিয়া কোনো ঠিক না থাকে, তারপর হচ্ছে উৎপাদনের স্তর এলোমেলো থাকে, কার্য পরিবেশ সুষ্ঠু না থাকে, তারপর হচ্ছে দক্ষ ব্যবস্থাপনা না থাকে, নিম্নমানের প্রযুক্তি থাকে, তখন কি হবে? তখন হচ্ছে আমার উৎপাদনশীলতা কমে যাবে। এইগুলা কিন্তু তোমরা প্রশ্ন ঘয়তে অনুধাবন উচ্চতর এবং দক্ষতার মধ্যে এই বিষয়গুলো ব্যাখ্যা করতে বলা হইতে পারে। উৎপাদনশীলতা বৃদ্ধির উপায় কি? দক্ষ ব্যবস্থাপনা, জনশক্তি, উন্নত বিন্যাস, উন্নত কাঁচামাল, আধুনিক প্রযুক্তি, কার্য পরিবেশ ইত্যাদি। আচ্ছা, এখন আসি, এটা একটু গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের এমসিকিউ আসবে। যখন আমরা এমসিকিউ ক্লাসটা দেব তখন দেখবা যে এখান থেকে এমসিকিউ পাচ্ছ। সুতরাং এটা একটু মনোযোগ দিয়ে পড়ো। বলছে হচ্ছে উৎপাদনশীলতা এবং ব্যয়ের মধ্যে সম্পর্ক কি। যখন আমাদের উৎপাদন বাড়বে, যখন আমরা উৎপাদন বাড়াইতে চাই, উৎপাদনশীলতা বাড়াইতে চাই, তখন আমাদের ব্যয় কেমন হবে? যদি উৎপাদনশীলতা বাড়ে ব্যয় কমবে, ব্যয় হ্রাস পাবে। উৎপাদনশীলতা যদি বাড়ে কি হবে? ব্যয় হ্রাস পাবে। উৎপাদনশীলতা যদি কমে তাহলে কি হবে? ব্যয় বৃদ্ধি পাবে। আচ্ছা দেখো, এখন বলছে যে উৎপাদনশীলতা ইজ ইকুয়াল টু উৎপাদন বৃদ্ধির ফলে উৎপাদিত, এখানে একটু ঝামেলা আছে। আচ্ছা দেখো, যদি আমরা উৎপাদনশীলতা বাড়াইতে চাই তাহলে অল্প পরিমাণ কাঁচামাল ব্যবহার করে যখন অধিক পরিমাণ পণ্য উৎপাদন করব তখন আমার কি হবে? উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। তো ব্যয় যদি কমে উৎপাদনশীলতা বাড়বে, বা উৎপাদনশীলতা বাড়লে ব্যয় কমে, আবার ব্যয় কমলে উৎপাদনশীলতা বাড়ে। আবার যদি ব্যয় উৎপাদনশীলতা কমে যায় তাহলে ব্যয় বেড়ে যায়। দাঁড়াও একটা মিনিট। এবার দেখো, প্র্যাকটিসে যদি আমরা যাই, প্রথমটা বলছে, এটা একটু পয়রা তোমরা কক্ষগুলো একটু প্র্যাকটিস করো। আচ্ছা, তোমরা এর আগে কোনো অসুবিধা আছে কিনা বলো। এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার, এটা অর্থনীতি না, এটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। এটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। আচ্ছা, তোমাদের যদি এর আগের বিষয়গুলো কোনো অসুবিধা থেকে থাকে তাহলে একটু কমেন্ট করো, আর যদি বুঝে থাকো বলো যে বুঝছি। হ্যাঁ, ম্যাথেরও সিকিউ সমাধান করে দেব।
দেখো বলছে যে প্রথম সৃজনশীলটা, জনাব রায়হান আমের জুস উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক। তিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে আম ক্রয় করে সেগুলো প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আমের জুস তৈরি করে সারা বছরব্যাপী বাজারে বিক্রয় করেন। উৎপাদনের প্রক্রিয়ায় তিনি আধুনিক প্রযুক্তি এবং যন্ত্রপাতি ব্যবহার করেন। বর্তমানে জনাব রায়হানের তৈরিকৃত আমের জুস বাজারে বেশ জনপ্রিয়। প্রথমটা বলছে উপযোগ কি, তাহলে আমরা একটু আগে বলছিলাম উপযোগ কি, তাহলে উপযোগ কি, উপযোগ বলতে তোমরা কি বুঝো একটু বলো। আচ্ছা, প্রথমটা হচ্ছে উপযোগ মানে হচ্ছে কি, অভাব পূরণের ক্ষমতা। অনেকে কমেন্ট করতেছো, আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। কোনো কিছুর অভাব পূরণের ক্ষমতাকে, হ্যাঁ, তাহলে কোনো কিছুর অভাব পূরণের যে ক্ষমতা তাকে উপযোগ বলা হয়। বলছে যে উৎপাদন জীবনযাত্রার মান উন্নত করে, উৎপাদন জীবনযাত্রার মান উন্নত করে, ব্যাখ্যা করো। তো এই প্রশ্নের উত্তর তোমরা কিভাবে লিখবা? সৃজনশীল লেখার যদি ধরনটা তোমাদের ঠিক থাকে তাহলে কিন্তু তোমরা দুই দুই পাবা, তিনে তিন পাবা, চারে চার বা তিন এমন পাইয়ে যাবা। তো দেখো ধরনটা কিভাবে লেখো। প্রথমটা হচ্ছে জ্ঞানমূলক, এক লাইনের মধ্যে শেষ করে দিবা, বাড়তি কিছুই লেখা লাগবে না। অনেকে মনে করে যে বেশি লেখলে হয়তো বেশি নাম্বার দেয়, কম লেখলে হয়তো কম নাম্বার দেয়। এই কারণে হচ্ছে তোমরা কি করো, আজে বাজে যত কথা আছে, অপ্রাসঙ্গিক অনেক কথা তোমরা যুক্ত করে ফেলো। এইটা থেকে তোমরা একটু বিরত থাকবা, তখন স্যাররা আরো বেশি বিরক্ত হয়। তোমরা কি করবা, যতটুকু সঠিক ভ্যালিড পয়েন্ট গুলো শুধু তোমরা এখানে অ্যাড করলেই হয় আর কি। উৎপাদন জীবনযাত্রার মান উন্নত করে। তো এখন কিভাবে লিখবা? প্রথম হচ্ছে, এটা দুইটা স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে জ্ঞানমূলক, দ্বিতীয় স্টেপ হচ্ছে কি অনুধাবনমূলক। প্রথম স্টেপে লিখবা যে উৎপাদন কাকে বলে, এই উৎপাদনের সংজ্ঞাটা দিবা প্রথমে। উৎপাদন কি, কোনো কিছু তৈরি করা বা সৃষ্টি করা যার অভাব পূরণের ক্ষমতা থাকে তাকে উৎপাদন বলা হয়, এমন তোমরা সংজ্ঞা দিবা প্রথমে, এটা জ্ঞানমূলক। তারপরে হচ্ছে দ্বিতীয় স্টেপে গিয়া লিখবা যে উৎপাদন কিভাবে জীবনযাত্রার মানকে উন্নত করে, উৎপাদনের জীবনযাত্রার মানকে উন্নত করে। আচ্ছা, জীবনযাত্রার মান উন্নত করার কয়েকটা প্রক্রিয়া আছে, যেমন হচ্ছে মানুষের যখন আয় বাড়ে, আয় বাড়ার সাথে সাথে ভোগও বাড়ে। জীবনযাত্রার মান কখন উন্নত হয়? যখন হচ্ছে মানুষের আয় এবং ভোগ, আয় ও ভোগ, মানুষের আয় এবং ভোগ বাড়ে, তখন কি হয়, মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। আচ্ছা, এখন আসি উৎপাদনের মাধ্যমে কিভাবে মানুষের আয় বাড়ে, কিভাবে মানুষের ভোগ বাড়ে। দেখো, জীবনযাত্রার যখন উৎপাদন করা হয়, উৎপাদনের মাধ্যমে নতুন নতুন পণ্য তৈরি করা হয়, তখন ওই পণ্যকে ক্রেতার নিকট পৌঁছে দেওয়ার জন্য দক্ষ জনবলের প্রয়োজন হয়, লোকজনের প্রয়োজন হয়। তো লোকজন, শ্রমিক কর্মী। তারপর হচ্ছে এই যে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেওয়ার জন্য পরিবহনের প্রয়োজন হয়, পরিবহন। তারপরে হচ্ছে এগুলোকে সংরক্ষণ করার জন্য গুদামজাতকরণের প্রয়োজন হয়। এখন প্রতিটা জায়গায় জায়গায় কি হয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে কি হয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে যে বেকার জনগোষ্ঠী আছে, এই বেকার জনগোষ্ঠী তারা কাজের সুযোগ পায়। এতে করে তাদের আয়ের উৎস সৃষ্টি হয়, বেকারত্ব হ্রাস পায় এবং দেশের অর্থনীতির অবস্থা উন্নত হয়। যারা বেকার ছিল এতদিন, তারা যখন আয়ের সুযোগ পাইলো, তখন তাদের কাজের সুযোগ পেলে তখন তাদের আয় বৃদ্ধি পায়, আয় বাড়লে সঞ্চয় বাড়ে, আয় বাড়লে আবার ভোগের পরিমাণও বাড়ে, তারা নতুন নতুন বিষয় কিনতে পারে, নতুন নতুন জিনিসপত্র ক্রয়ে সুযোগ পায়। তাহলে যখন মানুষের আয় এবং ভোগ বৃদ্ধি পায় তখন মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। তাহলে এইভাবে তোমরা হচ্ছে ব্যাখ্যা দিবা। প্রথমে হচ্ছে উৎপাদনের সংজ্ঞা দিবা, তারপর হচ্ছে উৎপাদনের মাধ্যমে কিভাবে জীবনযাত্রার মান উন্নত হয় এই জিনিসটা ব্যাখ্যা দিবা। তারপর একটা দেখো, গ নাম্বার প্রশ্নের উত্তরটা সবাই করো। এখানে বলছে যে জনাব রায়হান প্রথম দিকে কি ধরনের উপযোগ সৃষ্টি করতেন, প্রথম দিকে কি ধরনের উপযোগ সৃষ্টি করতেন। আচ্ছা, প্রথম দিকে তিনি কি করতেন, প্রথম দিকে তিনি কি করতেন? বলছে যে জনাব রায়হান আমের জুস উৎপাদনকারী মালিক। তিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে আম ক্রয় করে সেগুলো প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আমের জুস তৈরি করে সারা বছর ব্যাপী বাজারে বিক্রয় করেন। তাহলে দেখো, প্রথম অবস্থায় তিনি কি করতেন। তারপরে বলছে যে তিনি উৎপাদন প্রক্রিয়ায় তিনি আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার করেন। তাহলে প্রথম অবস্থাটা হচ্ছে এটা, আমের জুস তৈরি করেন, প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আমের জুস তৈরি করেন। তাহলে এর মাধ্যমে তিনি কোন ধরনের উপযোগ সৃষ্টি করছেন একটু বলো। আচ্ছা ভাইয়া, স্যার আমার সালামের জবাব দিলেন না। ওয়ালাইকুম আসসালাম, আমি দেখতে পাই নাই হয়তো। আচ্ছা, একজন লেখছেন স্থানগত উপযোগ। ওকে, বাকিরা উত্তর দেওয়ার চেষ্টা করেন।
একজন লেখছেন রূপগত উপযোগ, একজন লেখছেন সময়গত উপযোগ। আচ্ছা, রূপগত অনেকে দিচ্ছেন, অনেকে রূপগত। ওকে, আচ্ছা এখন দেখেন এখানে কি বলছে, জনাব রায়হান আমের জুস উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক। তিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে আম ক্রয় করে সেগুলো প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আমের জুস তৈরি করে সারা বছর বিক্রি করেন। তাহলে আম কিনছে, প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আমের জুস তৈরি করছেন। আচ্ছা দেখো তো, এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কোথায়? দেওয়া হচ্ছে না প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আমের জুস তৈরি করেন। প্রথমে কি ছিল? আম, এখন কি হয়ে গেছে? জুস। তো আমের যে আকার আকৃতি, এটার পরিবর্তন হয়েছে কিনা? পরিবর্তন হয়েছে। তাহলে এর মাধ্যমে কোন উপযোগ সৃষ্টি হবে? যারা যারা রূপগত উপযোগ দিয়েছ সবাই সবারটা হয়েছে। তাহলে এটা কি? রূপগত উপযোগ। তাহলে এটা কি হবে? রূপগত উপযোগ। তাহলে রূপগত উপযোগ। তাহলে বুঝতে পারছো? যারা ভুল উত্তর দিয়েছ তারা বুঝতে পারছো কিনা একটু বলো। তাহলে হচ্ছে রূপগত উপযোগ। তারপর বলছে ঘ নাম্বার প্রশ্নটা দেখো তো। এখন দেখো এই যে ঘ নাম্বার অনুধাবনমূলক প্রশ্ন, এটা উত্তরটা কিভাবে করবা? প্রথম হচ্ছে কোন ধরনের উপযোগ সৃষ্টি করছে, বলছে যে প্রথম দিকে কোন ধরনের উপযোগ সৃষ্টি করছে। প্রথমে লিখবা যে জনাব রায়হান প্রথম দিকে রূপগত উপযোগ সৃষ্টি করেন। প্রথম স্টেপে কি দিবা? রূপগত উপযোগ সৃষ্টি করে। স্টেপ শেষে 1 নাম্বার পেয়ে যাবা। দ্বিতীয় স্টেপে হচ্ছে তুমি লিখবা কি? দ্বিতীয় স্টেপে হচ্ছে রূপগত উপযোগ কাকে বলা হয়। আমরা একটু আগে বলছিলাম রূপগত উপযোগ কাকে বলা হয়। তো রূপগত উপযোগের সংজ্ঞাটা এখানে দিবা। তারপর হচ্ছে উদাহরণ দিতে পারো, উদাহরণ একটা দিয়ে দিবা। তারপর 3 নাম্বার স্টেপে হচ্ছে তিনি যে রূপগত উপযোগ সৃষ্টি করেন এই জিনিসটা ব্যাখ্যা করবা, মানে উদ্দীপক টানবা 3 নাম্বার স্টেপে। তো এই স্টেপ বাই স্টেপ লেখলে তোমাকে 3-3 দিতে বাধ্য, অবশ্যই তোমাকে 3-3 দিবে। তুমি যদি লেখো যে জনাব রায়হান প্রথম দিকে যে ধরনের উপযোগ সৃষ্টি করেছে তা নিচে ব্যাখ্যা করা হলো, তখন কিন্তু স্যারদের একটা নেগেটিভ ইমপ্রেশন তোমার খাতার মধ্যে পড়ে। সুতরাং তখন ফুল মার্কস দেয় না। তোমার জ্ঞানমূলকটা যদি ঠিক থাকে, তারপর অনুধাবন যদি ঠিক থাকে, প্রয়োগটা যদি ঠিক থাকে, তখন তোমাকে 3-3, 4-4 এগুলো দিয়ে দিবে। বুঝতে পারছো? তারপর এটা বলছে উদ্দীপকে উৎপাদনের খাত উল্লেখপূর্বক এর ভূমিকা মূল্যায়ন করো। উৎপাদনের খাত উল্লেখপূর্বক। আচ্ছা, উৎপাদনের খাত আমরা জানি উৎপাদনের খাত কয়টি? উৎপাদনের খাত হচ্ছে 3টি। একটা হচ্ছে কৃষি, শিল্প, আর একটা হচ্ছে সেবা। কৃষি, শিল্প এবং সেবা খাত। তো এখন এখানে কোন ধরনের খাতকে বোঝাইতেছে একটু বলো। এখানে দ্রুত অ্যান্সার করো, এখানে কোন ধরনের খাতকে বোঝাচ্ছে? এই যে 1 নাম্বার প্রশ্নে কোন খাতকে ইন্ডিকেট করতেছে? বলছে যে উৎপাদনের প্রক্রিয়ায় তিনি আধুনিক প্রযুক্তি এবং যন্ত্রপাতি ব্যবহার করেন। বর্তমানে জনাব রায়হানের তৈরিকৃত আমের জুস বাজারে বেশ জনপ্রিয়। একজন লেখছো কৃষি খাত, বাকিরা অ্যান্সার করো। শিল্প খাত লেখছো একজন, শিল্প খাত লেখছো আরেকজন, বাকিরা দ্রুত অ্যান্সার করো। কৃষি লিখতেছো, শিল্প। আচ্ছা দেখো এটা কোন খাত হবে? এটা হচ্ছে শিল্প খাত হবে। এটা হচ্ছে কি খাত হবে? শিল্প খাত। শিল্প খাতে কি করা হয়? শিল্প খাতে হচ্ছে আমাদের যে শৈল্পিক যে যন্ত্রপাতিগুলো আছে, প্রযুক্তিগুলো আছে, এগুলা ব্যবহার করা হয়। তাহলে এটা শিল্প খাতের অন্তর্ভুক্ত। তাহলে প্রথমে লিখবা জ্ঞানমূলকে শিল্প খাতের অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে শিল্প খাত কি? শিল্প খাত উৎপাদন খাত হচ্ছে 3টি। কৃষিতে কি করা হয়? কৃষি কাজ জাতীয়, যেমন হচ্ছে আহ গাছপালা, তারপর হচ্ছে হাঁস মুরগি লালন পালন, গবাদি পশু, এগুলো হচ্ছে কৃষি খাতের মধ্যে অন্তর্ভুক্ত। শিল্পের মধ্যে অনেকগুলো আছে, যেমন প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, উৎপাদন শিল্প, তারপর হচ্ছে নির্মাণ শিল্প। এগুলো হচ্ছে আমাদের শিল্প খাতের। আর সেবা খাতের মধ্যে আমাদের রয়েছে হচ্ছে পরিবহন, শিক্ষা খাত, এই যে পড়াচ্ছি এগুলো হচ্ছে সেবা খাতের অন্তর্ভুক্ত। ডাক্তারি, ওকালতি, এগুলো হচ্ছে সেবা খাতের অন্তর্ভুক্ত। তাহলে এখানে কি করতেছে? আধুনিক প্রযুক্তি যন্ত্রপাতি ব্যবহার করে আম থেকে জুস তৈরি করতেছে। তাহলে এটা হচ্ছে কি খাতের অন্তর্গত? সেবা খাতের অন্তর্গত। তাহলে দ্বিতীয় স্টেপে কি করবা? সেবা খাতকে সরি শিল্প খাতের ব্যাখ্যা দিবা, যে এটা শিল্প খাত কি, এটার উদাহরণগুলো দিবা। তারপরে তৃতীয় স্টেপে গিয়ে উদ্দীপকটা নিয়ে আসবা। তৃতীয় স্টেপে শুধুমাত্র উদ্দীপকটা আনলেই হবে, এখানে ব্যাখ্যা দেওয়ার দরকার নাই। চতুর্থ স্টেপে গিয়ে করবা যে এই যে উৎপাদনের খাতরা, এখানে শিল্প খাত কিভাবে, এই জিনিসটা তোমরা দেখাবা। যে উদ্দীপকে আহ আধুনিক যন্ত্রপাতি এবং প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে আম থেকে কি তৈরি করতেছে? আমের জুস তৈরি করতেছে, যা অত্যন্ত সুস্বাদু এবং বাজারে বেশ জনপ্রিয়।
আমরা দেখতে পাচ্ছি যে এখানে শিল্প খাতের মধ্যে যে যে উৎপাদন শিল্পের মাধ্যমে কি করা হয়, বিভিন্ন প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঁচামাল থেকে চূড়ান্ত পণ্যে রূপান্তর করা হয়। তো এই জিনিসগুলো ব্যাখ্যা করবা, ব্যাখ্যা করে চতুর্থ স্টেপে লিখবা যে সুতরাং বলা যায় যে এটা শিল্প খাতের অন্তর্গত। তো এভাবে যদি লেখো 4-এ 4 নিশ্চিত পাবা, নাম্বার কাটবে না। আচ্ছা, তারপরে যদি আমরা নেক্সট সৃজনশীলটা যাই, তাহলে এটা বুঝতে পারছো কিনা একটু বলো তো। সৃজনশীলটা যারা যারা ভুল উত্তর দিয়েছো তারা একটু বুঝে নিবা। এখন আসি ম্যাথে। এই ম্যাথটা একটু সবাই সলভ করার চেষ্টা করো। এই ম্যাথটা একটু সবাই সলভ করার চেষ্টা করো। দেখো বলছে যে ক নামক প্রতিষ্ঠানে 2020 সালে উৎপাদিত পণ্যের মূল্য ছিল এত টাকা। এই সময় কোম্পানির ব্যবহৃত উপকরণের মূল্য ছিল হচ্ছে 4 লাখ টাকা। 15 লাখ টাকা হচ্ছে উৎপাদিত পণ্যের মূল্য। তারপরে মজুরি ছিল এত টাকা, যন্ত্রপাতি এত 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 বলছে। বলছে যে উৎপাদনের প্রাচীন খাত কোনটি। প্রথমে বলছে উৎপাদনের প্রাচীন খাত কোনটি। উৎপাদনের প্রাচীন খাত কোনটি? উৎপাদনের প্রাচীন খাত হচ্ছে কৃষি খাত। তারপর হচ্ছে উৎপাদনশীলতার সাথে মুনাফার সম্পর্ক কি। আচ্ছা, উৎপাদনশীলতার সাথে মুনাফার সম্পর্ক, আমরা একটু আগে উৎপাদনশীলতার সাথে ব্যয়ের সম্পর্ক আমরা দেখছিলাম। এখন যদি মুনাফার সম্পর্ক দেখো, যদি উৎপাদনশীলতা বাড়ে একক প্রতি ব্যয় কি করবে? কমবে। উৎপাদনশীলতা বাড়লে একক প্রতি ব্যয় কমবে। একক প্রতি ব্যয় কমলে একক প্রতি বিক্রয় মূল্য বৃদ্ধি পাবে। একক প্রতি বিক্রয় মূল্য বৃদ্ধি পেলে একক প্রতি মুনাফাও বৃদ্ধি পাবে। তাহলে উৎপাদনশীলতা বাড়লে ব্যয় কমে, ব্যয় কমলে মুনাফা বাড়ে, বিক্রয় বাড়ে। উৎপাদনশীলতা যদি কমে যায় ব্যয়ের পরিমাণ বেড়ে যায়, ব্যয়ের পরিমাণ বাড়লে মুনাফাও কমে, বিক্রয় কমে। এই জিনিসগুলো আমরা লিখবো। তারপরে ঘ নাম্বার বলছে ক নামক প্রতিষ্ঠানে 2020 সালে শ্রমের উৎপাদনশীলতা নির্ণয় করো। শ্রমের উৎপাদনশীলতা নির্ণয় করো। শ্রমের উৎপাদনশীলতা নির্ণয় করো। আচ্ছা, আমরা শ্রমের উৎপাদনশীলতা, এটা হচ্ছে ম্যাথ। এই ম্যাথগুলো খুব অল্প সময় তোমরা ম্যাথটা করার চেষ্টা করবা আর কি। তো দেখো প্রথম কি বলছে, শ্রমের উৎপাদনশীলতা। শ্রমের উৎপাদনশীলতা, উৎপাদনশীলতা। আচ্ছা, শ্রমের উৎপাদনশীলতার সূত্রটা কি? আমরা জানি আমাদের একক যদি দেওয়া থাকে, উৎপাদনের একককে আমরা শ্রম ঘন্টা দিয়ে ভাগ দেব। আর যদি একক না দিয়ে উৎপাদনের পরিমাণ দেয়, তাহলে হচ্ছে শ্রমের পরিমাণ কত টাকার শ্রম আমাদের ব্যয় হয়েছে, এই জিনিসটা আমরা লিখবো। প্রথম দেখো তাহলে উৎপাদনের পরিমাণ শ্রমের পরিমাণ মানে হচ্ছে টাকা। এখানে পরিমাণ বলতে কি বোঝাচ্ছে? টাকাকে বোঝাচ্ছে। পরিমাণ বলতে টাকাকে বোঝানো হচ্ছে। এখন দেখো, এখন শ্রম কত টাকা হয়েছে। প্রথমে হচ্ছে উৎপাদনের পরিমাণ। এখানে উৎপাদনের পরিমাণ কত? উৎপাদন বলছে যে 15 লক্ষ টাকার উৎপাদন করছে, 15 লক্ষ। আর শ্রম কত? শ্রম হচ্ছে এখানে বলছে ব্যবহৃত উপকরণের মধ্যে ছিল কাঁচামাল 4 লাখ টাকা, বেতন ও মজুরি 2 লক্ষ টাকা, যন্ত্রপাতি এত টাকা, অন্যান্য ব্যয় এত টাকা। তাহলে বেতন ও মজুরি কত ছিল? এটা হচ্ছে শ্রম। বেতন ও মজুরি এটা হচ্ছে শ্রমের পরিমাণ। শ্রমের পরিমাণ কত? 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা। তাহলে এখানে রেজাল্টটা কত আসতেছে? উত্তরটা যদি আমরা এখানে দেখি, তাহলে 15 লক্ষকে 2 লক্ষ দিয়ে ভাগ দাও, ভাগ দিলে হচ্ছে আমাদের রেজাল্টটা পেয়ে যাব। 15 লক্ষ ডিভাইডেড বাই 2 লক্ষ, তাহলে আমাদের আসতেছে হচ্ছে 7.5, 7.5। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। এটা হচ্ছে আমাদের কি উত্তর? 7.5। তাহলে বুঝতে পারছো শ্রমের উৎপাদনশীলতা আমরা কিভাবে পাবো। আচ্ছা, এখন যদি যন্ত্রের উৎপাদনশীলতা বের করতে বলতো, তখন আমরা শ্রমের পরিমাণের জায়গায় যন্ত্রের পরিমাণ লিখতাম। তখন আমরা এই যে টাকাটা যন্ত্রপাতি, এই টাকাটা আমরা এখানে বসাইতাম। বোঝা গেল? যদি বলতে কাঁচামালের উৎপাদনশীলতা বের করো, তখন এই উৎপাদনের পরিমাণ ঠিক থাকতো 15 লাখ। শ্রমের পরিমাণের জায়গায় আমরা হচ্ছে কাঁচামালের পরিমাণটা বসাই দিতাম। বোঝা গেছে ম্যাথগুলা? ম্যাথগুলো বুঝতে পারছো কিনা একটু বলো। তারপরে হচ্ছে আমরা নেক্সট ম্যাথে যাই। বলছে যে
উদ্দীপকের প্রতিষ্ঠান দুটিকে উৎপাদনশীলতার আলোকে মূল্যায়ন করো। উৎপাদনশীলতার আলোকে মূল্যায়ন করতে বলা হয়েছে উদ্দীপকের প্রতিষ্ঠান দুটিকে। আচ্ছা, এখানে হচ্ছে উদ্দীপকের দুইটা প্রতিষ্ঠান আছে, একটা হলো ক প্রতিষ্ঠান, একটা হলো খ। ওই খ কোথায়? খ। আচ্ছা, এখন উৎপাদনশীলতার আলোকে মূল্যায়ন করতে বলছে। তো এখন আমরা কি করব? আমরা হচ্ছে দুইটা প্রতিষ্ঠানের মোট উৎপাদনশীলতা বের করব। মোট উৎপাদনশীলতা, উৎপাদনশীলতা, দুইটা প্রতিষ্ঠানের মোট উৎপাদনশীলতা বের করব। তো দুইটা প্রতিষ্ঠান হচ্ছে, প্রথমে ক প্রতিষ্ঠানের মোট উৎপাদনশীলতা বের করো। ক প্রতিষ্ঠানের মোট উৎপাদনশীলতা, তো মোট উৎপাদনশীলতার সূত্র কি? মোট উৎপাদনের মূল্য, মোট উৎপাদনের পরিমাণ ডিভাইডেড বাই মোট উপকরণের পরিমাণ, মোট উপকরণের পরিমাণ। তো এখন দেখো মোট উৎপাদন কত। এখানে হচ্ছে ক প্রতিষ্ঠানের মোট উৎপাদন হচ্ছে 15 লাখ। এখানে মোট উপকরণের মধ্যে কি কি আছে? কাঁচামাল আছে 4 লাখ টাকা, কাঁচামাল হচ্ছে 4 লাখ। তারপরে হচ্ছে কি আছে? বেতন মজুরি আছে 2 লক্ষ টাকা। তারপরে আছে হচ্ছে যন্ত্রপাতি 2,50,000 টাকা। তারপরে আছে অন্যান্য ব্যয় 50,000 টাকা। তাহলে কত হইল? তাহলে হইল হচ্ছে 15 লক্ষ, 4 লাখ, 6 লাখ, 8 লাখ, 9 লক্ষ টাকা। কত হইল? 9 লক্ষ। তো এই 15 লাখ রে যদি আমরা 9 লাখ দিয়ে ভাগ দেই, 15 লাখ রে যদি আমরা 9 লাখ দিয়ে ভাগ দেই, তখন আমরা কত টাকা পাবো? কত পয়েন্ট? 4 লাখ, 6 লাখ, 6, 7, 8, 9, তাহলে আমরা পাই 1.67, মানে 1.67। তাহলে এটা হচ্ছে আমাদের ক প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা। ক প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা। তাহলে ক প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা কিভাবে বের করছি বুঝতে পারছো কিনা একটু বলো তো। তাহলে ক এর উৎপাদনশীলতা কত পাইলাম? 1.67। তো ঠিক একইভাবে আমরা হচ্ছে এখন ক্ষয়েরটা করব। এখন হচ্ছে আমরা কি করব? ক্ষয়েরটা, ক্ষয়ের আমরা উৎপাদনশীলতা বের করব। এখন হচ্ছে ক্ষয়ের উৎপাদনশীলতা। তো ক্ষয়েরটা কত দেওয়া আছে? ক্ষয়েরটা বলছে যে প্রতিষ্ঠান 2020 সালে 16 লক্ষ টাকার পণ্য উৎপাদন করতেছে, তার মানে উৎপাদনের পরিমাণ হচ্ছে 16 লক্ষ টাকা। তারপর হচ্ছে মোট উপকরণের মূল্য কত আছে, সবগুলো উপকরণ নিয়ে আসবো। এখানে বলছে যে তিনি উপকরণের মূল্য ছিল কাঁচামাল 4,50,000 টাকা, কাঁচামাল ছিল 4,50,000। তারপরে বলছে যে বেতন মজুরি 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা। তারপর হচ্ছে যন্ত্রপাতি ছিল 2 লক্ষ টাকা। তারপর হচ্ছে অন্যান্য ব্যয় আছিল 70,000 টাকা। তাহলে কত হইলো? 2, 4, 8, 8, 5,20,000। টোটাল হচ্ছে 16 লাখ কে 5 লাখ, 5,20,000। তাহলে 16 লাখকে যদি 5,20,000 দিয়ে ভাগ দেই, তাহলে কত পাবা? 16 লাখকে 16 লাখ ডিভাইডেড বাই 5,20,000, তাহলে দেখো 3.07, 3.07। তাহলে ক্ষয়টা কত বের হইলো? ক্ষয়টা বের হয়েছে হচ্ছে 3.07। আচ্ছা, এখানে হচ্ছে আমরা উৎপাদনশীলতা, এখানে বলছে যে উদ্দীপকের প্রতিষ্ঠান দুটিকে উৎপাদনশীলতার আলোকে মূল্যায়ন করতে। উৎপাদনশীলতা, তো উৎপাদনশীলতার আলোকে মূল্যায়ন করতে গেলে আমাদের হচ্ছে দুইটা প্রতিষ্ঠানের মোট উৎপাদনশীলতা বের করব। কি উৎপাদনশীলতা? মোট উৎপাদনশীলতা বের করব। মোট উৎপাদনশীলতা বের করে যে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতাটা বেশি থাকবে সেটা হচ্ছে বেশি গ্রহণযোগ্য, বা সেটা হচ্ছে বেশি ভালো অবস্থানে আছে। তো আমরা এখন কি করলাম? আমরা হচ্ছে দুইটা প্রতিষ্ঠানের মোট উৎপাদনশীলতা বের করলাম। তো আমরা ক প্রতিষ্ঠানের মোট উৎপাদনশীলতা কত পাইছি? আমরা হচ্ছে 1.67 পাইছি। খ প্রতিষ্ঠানের মোট উৎপাদনশীলতা পাইছি হচ্ছে, সরি, 9,20,000। হ্যাঁ,
সরি, এখানে হচ্ছে 4 4 8 9,20,000 হবে এখানে। 1 দশমিক, এখানে হচ্ছে ম্যাথ একটু আছে, 1.7, দেখো 1 দশমিক, এটা হচ্ছে 9,20,000। আচ্ছা, এখন দেখো আমরা কি বের করব? উৎপাদনশীলতার আলোকে মূল্যায়ন করব। দুইটা প্রতিষ্ঠানের আমরা মোট উৎপাদনশীলতা বের করব। তো প্রথম প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা আমরা পাইছি হচ্ছে 1.67, দ্বিতীয় প্রতিষ্ঠানের মোট উৎপাদনশীলতা পাইছি হচ্ছে 1.74, 1.74। তাহলে কয়টা কত? কয়টা হচ্ছে 1.67, ক্ষয়েরটা হচ্ছে 1.74। তাহলে কোনটা বেটার? কোনটা বেটার? তাহলে বেটার হচ্ছে আমাদের 1.74। তাহলে প্রতিষ্ঠানের মধ্যে উৎপাদনশীলতার আলোকে মূল্যায়ন করতে বলছে, তার মানে আগে দুইটার উৎপাদনশীলতা বের করব, তারপর হচ্ছে মূল্যায়ন করব। খটা অবস্থা ভালো। ওকে, তাহলে বুঝতে পারছো কিনা একটু বলো। আচ্ছা, এখন আসি, তাহলে এই ধরনের সৃজনশীল গুলোই তোমাদের আসবে। তাহলে ফার্স্ট চ্যাপ্টার থেকে এই ধরনের সৃজনশীল গুলো আসবে, এগুলো একটু ভালো করে দেওয়ার চেষ্টা করবা। তারপরে যদি আমরা সেকেন্ড চ্যাপ্টার দেখি, বলছে যে দ্বিতীয় অধ্যায়ে উৎপাদনের উপকরণ। এখানে উৎপাদনের যে 4টা উপকরণ আমরা জানি। আচ্ছা, ফার্স্ট চ্যাপ্টার নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকলে একটু বলো, বুঝতে পারছো কিনা। যদি ফার্স্ট চ্যাপ্টারে কোনো সমস্যা থাকে একটু জানাও। আমরা সেকেন্ড চ্যাপ্টারে চলে গেলাম। ওকে, বুঝতে পারছো। সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে উৎপাদনের উপকরণ। দ্রুত শেষ করি। দেখো, উৎপাদনের উপকরণ, উৎপাদনের উপকরণ বলতে বোঝায় উৎপাদনকারী প্রতিষ্ঠানে উৎপাদন করার জন্য যে যে বিষয়গুলো ব্যবহার করতে হয় সেগুলোকে বলা হয় উৎপাদন উপকরণ। উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন বস্তুগত এবং অবস্তুগত উপাদানের সমষ্টিকেই উৎপাদনের উপাদান বলা হয়। উৎপাদন উপাদান হচ্ছে, উৎপাদন উপকরণ হচ্ছে 4 প্রকার। উৎপাদন উপকরণ কয়টি? 4টি। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠনকে উৎপাদনের উপকরণ বলা হয়। এখন আসি প্রথমে, ভূমি বলতে আমরা কি বুঝি? ভূমি মানে হচ্ছে প্রকৃতি প্রদত্ত যা কিছু উৎপাদন কাজে ব্যবহার হয় সবই হচ্ছে ভূমি। প্রকৃতিতে যা কিছু পাওয়া যায় সবই হচ্ছে ভূমি। তো প্রকৃতিতে কি পাওয়া যায়? প্রকৃতিতে হচ্ছে মাটি, জল, স্থল, বায়ু, আলো, বাতাস সবকিছু প্রকৃতিতে পাওয়া যায়। তার মানে প্রকৃতি প্রদত্ত যত সম্পদ আছে সবগুলোই হচ্ছে কিসের অন্তর্ভুক্ত? ভূমির অন্তর্ভুক্ত। এখান থেকে তোমাদের অনুধাবনমূলক মানে খতে প্রশ্ন আসবে। খতে এখান থেকে প্রশ্ন আসবে যে আম, এখানে বলতেছে ভূমি হলো উৎপাদনের প্রাথমিক ও মৌলিক উপাদান। তারপর হচ্ছে ভূমির অর্থনৈতিক কার্যক্রমকে ত্বরান্বিত করে। ভূমির যোগান সীমাবদ্ধ। এখানে বলছে ভূমির যোগান সীমাবদ্ধ, তার মানে পৃথিবীর শুরু থেকে বর্তমান পর্যন্ত বা যতক্ষণ না ধ্বংস হবে ততক্ষণ পর্যন্ত ভূমি যা ছিল তাই আছে। ভূমি কিন্তু বাড়তেছে না, কোথাও হয়তো পানি বাড়তেছে কমতেছে, কিন্তু টোটাল যে ভূমিটা এটা কিন্তু ফিক্সড। তাহলে ভূমির যোগান সীমাবদ্ধ, এটা বাড়ানো যাবে না, কমানো যাবে না। ভূমির ব্যবহারের প্রতিদান হলো খাজনা। ভূমির আরেকটা প্রশ্ন এর আগে আসে যে ভূমির কোনো যোগান মূল্য নেই। ভূমির কোনো যোগান মূল্য নেই, একটা আসে ব্যাখ্যা করতে, ক্ষতে আসে ভূমির যোগান মূল্য নেই ব্যাখ্যা করো। আসে ভূমির যোগান সীমাবদ্ধ। আচ্ছা, ভূমির যোগান মানে কি? ভূমি বাড়ানো যাবে না, কমানো যাবে না, কোত্থেকে এক জায়গা থেকে অন্য জায়গায়ও স্থানান্তর করা যাবে না। তো যেহেতু স্থানান্তর করা যায় না, বাড়ানো যায় না, কমানো যায় না, তার মানে কি? তার মানে হচ্ছে ভূমির যোগান মূল্য নাই। যোগান মূল্য নাই। ভূমির প্রতিদান, ভূমি ব্যবহার করা যায়, ব্যবহার করতে গিয়ে যে টাকাটা খরচ হয় সেটাকে বলা হয় খাজনা দিতে হয় বা কর দিতে হয়, খাজনা দিতে হয়। তারপর হচ্ছে ভূমি চিরস্থায়ী, অর্থাৎ বারবার ব্যবহার করলেও ভূমির উর্বরতা শক্তি, ভূমি ধ্বংস হয়ে যায় না, কিন্তু উর্বরতা কমে, কিন্তু হচ্ছে ভূমি ধ্বংস হয় না। ভূমি হচ্ছে চিরস্থায়ী। তারপর হচ্ছে ভূমির উৎপাদন ব্যয় নেই, যেহেতু ভূমি বানানো যায় না, ভূমিকে তৈরি করা যায়, আলো বাতাস তৈরি করা যায় না, তার মানে হচ্ছে ভূমিরও উৎপাদন ব্যয় নেই। তাহলে এখান থেকে তোমাদের ক্ষতে প্রশ্ন আসবে যে ভূমির যোগান মূল্য নেই, ভূমির যোগান সীমাবদ্ধ, ব্যাখ্যা করো। ভূমি হস্তান্তরযোগ্য নয়,
ব্যাখ্যা করো। তাহলে আমরা কি করব? প্রথমে হচ্ছে ভূমির সংজ্ঞা দেব, ভূমি কি, তারপর হচ্ছে ভূমির যোগান কেন নাই, ভূমি চিরস্থায়ী কেন, এগুলো আমরা ব্যাখ্যা করব। তারপরে আসি, তারপরটা বলছে যে শ্রম। শ্রম শ্রম কি? শ্রম মানে হচ্ছে এটাকে জীবন্ত উপাদান বলা হয়। শ্রম কে দেয়? শ্রমিক দেয়। তার মানে হচ্ছে মানুষের, শ্রম বলতে সব ধরনের শারীরিক এবং মানসিক প্রচেষ্টাকে বোঝায়। শ্রম বলতে কি? অর্থ উপার্জনের জন্য মানুষের সকল ধরনের শারীরিক এবং মানসিক প্রচেষ্টাকে শ্রম বলা হয়। অর্থ উপার্জনের উদ্দেশ্যে মানুষের সকল ধরনের শারীরিক এবং মানসিক প্রচেষ্টাকে শ্রম বলা হয়। শ্রম হলো উৎপাদনের জীবন্ত উপাদান। এটাকে জীবন্ত উপাদান কেন বলা হয়? এটা তোমাদের ক্ষয়ে আসবে, এখান থেকে বৈশিষ্ট্যগুলো ক্ষয়ে আসে। বলবে যে শ্রমিক এবং শ্রমের উৎপাদন, শ্রম উৎপাদনের একটি জীবন্ত উপাদান ব্যাখ্যা করো। কেন জীবন্ত উপাদান? কারণ হচ্ছে যিনি শ্রম দিচ্ছে তিনি হচ্ছে শ্রমিক। শ্রমিক হচ্ছে জীবন্ত মানুষ। মরা মানুষ কখনো, মৃত মানুষ কখনো শ্রম দিতে পারে না, সেবা দিতে পারে না। তাহলে যে মানুষটা শ্রম দিবে সে অবশ্যই জীবন্ত থাকতে হবে। তার মানে মানুষ যদি জীবন্ত হয় তার শ্রমটাও কি জীবন্ত। শ্রম আর শ্রমিক অবিচ্ছেদ্য, এটাও তোমাদের ক্ষতে আসে, জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন এগুলো আসে যে শ্রম আর শ্রমিক অবিচ্ছেদ্য। অবিচ্ছেদ্য মানে হচ্ছে আলাদা করা যায় না, যাকে আলাদা করা যায় না। মনে করো আমি এখন ঢাকা ইউনিভার্সিটিতে থাকলে আমি কি এখানে এসে ক্লাস নিতে পারতাম? শনি রাখায় আসতাম না। তার মানে হচ্ছে শ্রম যেখানে প্রযোজ্য সেখানে শ্রমিককে যাইতে হয়। শ্রমিক থেকে শ্রমকে আলাদা করা যায় না। এ কারণে বলতেছে শ্রম আর শ্রমিক অবিচ্ছেদ্য। শ্রমের পারিশ্রমিক হলো মজুরি। শ্রমের পারিশ্রমিক হচ্ছে মজুরি। যারা হচ্ছে শ্রম দিচ্ছে তাদেরকে কি দেয়? মজুরি বা বেতন দিয়ে থাকে। তারপর হচ্ছে শ্রম ক্ষণস্থায়ী। শ্রমকে সংরক্ষণ করা যায় না। শ্রম গতিশীল। শ্রম এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায়। যেমন হচ্ছে শ্রমিক যদি এক দেশ থেকে অন্য দেশে যাইতে পারে, এক এলাকা থেকে অন্য এলাকায় যাইতে পারে, তাহলে শ্রমিকের সাথে সাথে ওই শ্রমটাও ওই এলাকায় বা ওই দেশে চলে যায়। এই কারণে বলছে শ্রম গতিশীল। শ্রম গতিশীল। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো, যেমন শ্রমিক আর শ্রম অবিচ্ছেদ্য, শ্রম গতিশীল, শ্রম ক্ষণস্থায়ী, শ্রমকে সংরক্ষণ করা যায় না, শ্রমের পারিশ্রমিক মূল্য হচ্ছে মজুরি, এগুলো হচ্ছে তোমাদের ক্ষতে অনুধাবনমূলক প্রশ্ন আসবে। সুতরাং তোমাদের খ এবং ক এর জন্য, ক এবং খ এর জন্য তোমরা যত বোর্ড কোশ্চেন গুলো আছে, বোর্ডের যে প্রশ্নগুলো আছে, সকল বোর্ডের একেবারে যতগুলো বইয়ে দেওয়া আছে, বইয়ের শেষে দেখবা দেওয়া আছে, সবগুলো হচ্ছে তোমরা মুখস্থ করে ফেলবা, সবগুলো হচ্ছে পড়ে ফেলবা, এখান থেকে আসবে। বুঝতে পারছো কিনা? যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবা। এই নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো। তারপরে হচ্ছে মূলধন। মূলধনে কি বলছে? মূলধন মানে হচ্ছে মানুষের উৎপাদনের উৎপাদিত যে উপাদানটা সেটাই হচ্ছে মূলধন। উৎপাদনের উৎপাদিত উপাদান। উৎপাদন কাজে নিয়োজিত সম্পদকে মূলধন বলা হয়। উৎপাদন কাজে নিয়োজিত সম্পদকে মূলধন বলা হয়। যে সম্পদ আয় ও সম্পদ অর্জনে, আয় ও আরো সম্পদ অর্জনে ব্যবহার করা হয় সেটাকে মূলধন বলা হয়। এখন দেখো মূলধন গঠনের যে 4টি পর্যায়, এটা কিন্তু তোমাদের এমসিকিউ তে আসে এবং সিকিউ তেও আসে। মূলধন গঠনের 4টি পর্যায় বা স্তর, 4টি পর্যায়। একটা হচ্ছে আয়। মূলধন গঠন করার জন্য আগে আয় করতে হবে, আগে ইনকাম। তুমি কোথাও জব করবা, চাকরি করবা অথবা কোনো কাজ করবা, কাজ করে তোমার আয় করতে হবে। আয় করার পর এই আয়টা তোমার একটা জায়গায় জমাতে হবে। কয়েক বছরের আয় একসাথে জমানোর পর এই এটাকে বলা হয় সঞ্চয়। যে জমাইলা এটাকে বলা হয় সঞ্চয়। তারপর হচ্ছে সঞ্চয়টা সংগ্রহ করবা, সংগ্রহ করার পর কোথাও বিনিয়োগ করবা। এটা হচ্ছে তোমাদের মূলধন গঠনের পর্যায় বা স্তর। এখান থেকে এমসিকিউ আসতে পারে, এখান থেকে এমসিকিউ আসতে পারে। আচ্ছা এখন দেখো মূলধন থেকে কি পাওয়া যায়? মূলধন থেকে মুনাফা বা সুদ পাওয়া যায়। মূলধন থেকে হচ্ছে সুদ পাওয়া যায়। তারপর আছে সংগঠন। এই যে এতক্ষণ পড়লাম ভূমি, শ্রম, মূলধন, এতক্ষণ যে পড়লাম ভূমি, শ্রম, মূলধন, এগুলাকে একত্রিত করে লক্ষ্যপানে এগিয়ে নিয়ে যে জিনিসটা যায় সেটাকে বলা হয় সংগঠন। তাহলে এতক্ষণ পড়লাম ভূমি, শ্রম, মূলধন, এই তিনোটাকে একত্রিত করে যে উপাদানটা লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায় তাকে বলা হয় কি? সংগঠন বলা হয়। তাহলে সংগঠন শব্দের অর্থ হচ্ছে বিভিন্ন উপাদানের সংযোজিত গঠন। তাহলে সংগঠন কি করে? সকল বস্তুগত এবং মানবীয় উপাদানগুলো, বস্তুগত বা অবস্তুগত উপাদানগুলোকে একত্রিত করে লক্ষ্যপানে এগিয়ে নিয়ে যায়। এটা হচ্ছে সংগঠন। তাহলে সংগঠন
উৎপাদনের উপকরণের মধ্যে সংগঠন হচ্ছে সর্বশেষ উপকরণ। সংগঠনের পারিশ্রমিক হচ্ছে মুনাফা। সংগঠনের মাধ্যমে কি পাওয়া যায়? মুনাফা অর্জন করা যায়। তো এখন দেখো উৎপাদনের উপকরণগুলো ব্যবহার করে কোনটা থেকে কি পাওয়া যায়। যেমন যেমন ভূমি, ভূমি ব্যবহার করে পাওয়া যায় হচ্ছে ভাড়া বা খাজনা। ভূমি ব্যবহার করে ভাড়া বা খাজনা পাওয়া যায়। শ্রম ব্যবহার করে মুনাফা বা শ্রম ব্যবহার করে মজুরি বা বেতন পাওয়া যায়, মজুরি বা বেতন। তারপর হচ্ছে মূলধন ব্যবহার করে সুদ পাওয়া যায়। সংগঠন থেকে মুনাফা পাওয়া যায়, সংগঠন থেকে মুনাফা পাওয়া যায়। আচ্ছা, অনেকে লাগছে মূলধনের ক্ষুদ্র এককে। হ্যাঁ, এটা হচ্ছে যৌথ মূলধনী ব্যবসায়ের। একজন কমেন্ট করছে যে স্বপ্নিল ইসলাম আলিমা, মূলধনের ক্ষুদ্র এককে শেয়ার বলা হয়। যৌথ মূলধনী ব্যবসায়ের মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলা হয়। মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলা হয়। আচ্ছা, তাহলে এই বুঝলাম এগুলা। এই যে চারটা উপকরণ পড়লাম, এই উপকরণ থেকে তোমাদের সৃজনশীল আসবে, উপকরণ থেকে তোমাদের সৃজনশীল আসবে। আরেকটা সৃজনশীল আসবে হচ্ছে এই শ্রম বিভাগ। শ্রম বিভাগ বলতে আমরা কি বুঝি এটা একটু গুরুত্ব সহকারে শোনো। শ্রম বিভাগ কি? শ্রম বিভাগ মানে হচ্ছে শ্রমিকদের দক্ষতা এবং যোগ্যতা অনুযায়ী শ্রমকে বিভিন্ন ভাগে ভাগ করাকে শ্রম বিভাগ বলা হয়। শ্রমিকের এতটুকু জানলেই হবে, এখান থেকে বেশি ডিপলি জানা লাগবে না। শ্রমিকের দক্ষতা এবং যোগ্যতা অনুযায়ী শ্রমকে বিভিন্ন ভাগে ভাগ করাকে শ্রম বিভাগ বলা হয়। এখন আসি, শ্রম বিভাগ হচ্ছে 3 প্রকার। এই প্রকারটা একটু মাথায় রাখবে, এটা থেকে মাঝে মাঝে সৃজনশীল দিয়ে পোলাপান পারে না, এখান থেকে সৃজনশীল দিলে পোলাপান আটকাই যায়। এটা দেখো, শ্রম বিভাগ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে সরল শ্রম বিভাগ, জটিল শ্রম বিভাগ, আঞ্চলিক শ্রম বিভাগ। সরল শ্রম বিভাগকে আবার পেশাগত বিভাগও বলা হয়। যেমন হচ্ছে তাঁতি, কুলি, শিক্ষক, এগুলা হচ্ছে সরল শ্রম বিভাগ। তারপর হচ্ছে জটিল শ্রম বিভাগ। জটিল মানে হচ্ছে এটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অর্ধ প্রস্তুতকৃত, অর্ধ, আর একটা হচ্ছে সম্পূর্ণ। একটা হচ্ছে অসম্পূর্ণ বলা হয়, অসম্পূর্ণ। এটা হচ্ছে সম্পূর্ণ শ্রম বিভাগ। আর একটা আছে অসম্পূর্ণ জটিল শ্রম বিভাগ। একটা হচ্ছে সম্পূর্ণ জটিল শ্রম বিভাগ, আর একটা হচ্ছে অসম্পূর্ণ জটিল শ্রম বিভাগ। এই সম্পূর্ণ জটিল শ্রম বিভাগটা কোনটা? এটা হচ্ছে যে শ্রম বিভাগের মাধ্যমে একেবারে র মেটেরিয়ালস, কাঁচামাল থেকে একেবারে চূড়ান্ত পণ্য পর্যন্ত তৈরি করা হয়, সেটাকে বলা হয় সম্পূর্ণ জটিল শ্রম বিভাগ। যেমন হচ্ছে বন থেকে তুলা সংগ্রহ করলো, তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়, কাপড় থেকে একেবারে ড্রেস, পাঞ্জাবি মনে করো তৈরি করে ফেললো। তো এটাকে বলা হয় সম্পূর্ণ জটিল শ্রম বিভাগ। আর একটা হচ্ছে অসম্পূর্ণ জটিল শ্রম বিভাগ। মনে করো বন থেকে তুলা সংগ্রহ করলো, তুলা থেকে জাস্ট সুতাটা সংগ্রহ করে আরেকটা কারখানায় পাঠিয়ে দিল। ওই কারখানায় হচ্ছে সুতা থেকে কাপড়, যে সাধারণ কাপড়টা তৈরি করলো, আর তারপর আরেক জায়গায় পাঠিয়ে দিল। আরেক জায়গায় হচ্ছে এই কাপড় থেকে পাঞ্জাবি তৈরি করলো। তো এক একটা জায়গায় এক একটা অংশ পর্যন্ত শুধু তৈরি করতেছে, এটাকে বলা অসম্পূর্ণ জটিল শ্রম বিভাগ। তাহলে জটিল শ্রম বিভাগ হচ্ছে 2 প্রকার। একটা হলো সম্পূর্ণ, যেখানে হচ্ছে একেবারে কাঁচামাল থেকে চূড়ান্ত পণ্য পর্যন্ত একসাথে তৈরি করে ফেলা হয়, সেটাকে বলা হয় সম্পূর্ণ। আর যেখানে অল্প অল্প তৈরি করা হয়, সেটাকে বলা হয় অসম্পূর্ণ শ্রম বিভাগ। একটা সে আঞ্চলিক শ্রম বিভাগ। আঞ্চলিক শ্রম বিভাগ, এই আঞ্চলিক শ্রম বিভাগ কোনটা? আঞ্চলিক শ্রম বিভাগটা হচ্ছে বিভিন্ন অঞ্চল ভেদে বিভিন্ন শ্রমকে ভাগ করা হলে সেটাকে বলা হয় আঞ্চলিক শ্রম বিভাগ। আঞ্চলিক শ্রম বিভাগ। এমসিকিউ করাবো। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন শ্রম বিভাগ। আরেকটা আছে শ্রমের গতিশীলতা, আরেকটা আছে হচ্ছে শ্রমের গতিশীলতা। এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমাদের সৃজনশীল আসবে, এখান থেকে তোমাদের সৃজনশীল আসে। তাহলে শ্রমের গতিশীলতা, অনেক জায়গায় শুধুমাত্র তোমরা ভূমি, শ্রম, মূলধন, সংগঠন এই 4টা পরে স্কিপ করে চলে যাও অধ্যায়টা, কিন্তু অধ্যায় আরো 2টা, শ্রম বিভাগ, শ্রমের গতিশীলতা, এখান থেকেও সৃজনশীল আসে, এমসিকিউ আসে। তো তোমরা এটা একটু গুরুত্ব সহকারে আমি পড়াই দিচ্ছি, তোমরা একটু পড়ে নিও। আচ্ছা, এখন দেখো বলা হচ্ছে শ্রমের গতিশীলতা। শ্রমের গতিশীলতা কি? শ্রমের গতিশীলতা মানে হচ্ছে শ্রমিক যখন এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর হয়, এটাকে বলা হয়
শ্রমের গতিশীলতা। এক স্থান থেকে অন্য স্থানে, এক পেশা থেকে অন্য পেশায়, এক জেলা থেকে অন্য জেলায়, এক দেশে থেকে অন্য দেশে স্থানান্তরকে বলা হয় শ্রমের গতিশীলতা। গতিশীলতা মানে হচ্ছে স্থানান্তর, এক স্থান থেকে অন্য স্থানে, এক জায়গা থেকে অন্য জায়গায়, এক পেশা থেকে অন্য পেশায়, এটাকে বলা হয় শ্রমের গতিশীলতা। তো এই শ্রমের গতিশীলতা আবার চার প্রকার। কি কি? একটা হচ্ছে ভৌগোলিক শ্রমের গতিশীলতা, একটা হচ্ছে ভৌগোলিক শ্রম। ভৌগোলিক ভৌগোলিক মানে কি? জায়গা, মানে এক জায়গা থেকে অন্য জায়গায়, দেশের ভিতরেই এক জায়গা থেকে অন্য জায়গায়। মনে করো চট্টগ্রাম থেকে ঢাকায় চলে আসলো, বা ঢাকা থেকে রংপুর চলে গেল, রংপুর থেকে কুমিল্লা চলে গেল। তো এক জায়গা থেকে যখন অন্য জায়গায় স্থানান্তর হয় সেটাকে বলা হয় ভৌগোলিক শ্রমের গতিশীলতা। তার মানে দেশের ভিতরে, দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হলে এটাকে বলা হয় ভৌগোলিক শ্রমের গতিশীলতা। তারপর হচ্ছে পেশাগত শ্রমের গতিশীলতা। এটা কি? এটা হচ্ছে এক পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাওয়াকে বলা হয় পেশাগত শ্রমের গতিশীলতা। এই পেশাগত শ্রমের গতিশীলতাটা কি? যেমন হচ্ছে আগে ছিল মনে করো কৃষক, এখন হচ্ছে শিল্প কারখানার শ্রমিক। আগে ছিল মনে করো তাঁতি, এখন হচ্ছে কৃষক। আগে ছিল মনে করো তাঁতি, এখন হচ্ছে শিক্ষক। তো এক পেশা ছেড়ে যখন অন্য পেশায় স্থানান্তরিত হবে তখন এটাকে বলা হয় পেশাগত শ্রমের গতিশীলতা। তারপর হচ্ছে শিল্পগত শিল্পগত শ্রমের গতিশীলতা। এটা হচ্ছে যখন এক শিল্প প্রতিষ্ঠান থেকে অন্য শিল্প প্রতিষ্ঠানে চলে যায় তখন সেটাকে বলা হয় শিল্পগত শ্রমের গতিশীলতা। শিল্পগত শ্রমের গতিশীলতা কি? এক শিল্প প্রতিষ্ঠান ছেড়ে যখন অন্য শিল্প প্রতিষ্ঠানে চলে যাবে তখন তাকে বলা হয় শিল্পগত শ্রমের গতিশীলতা। যেমন আগে ছিল মনে করো যে ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে উৎপাদনকারী, এখন চলে গেল হচ্ছে মনে করো ঔষধ কোম্পানিতে। আগে ছিল পোশাক কারখানায়, এখন চলে আসলো মনে করো যে শিল্প কারখানায়, পোশাক কারখানা থেকে চলে গেল কৃষি কোন একটা কারখানায়। তো এই যে শিল্পের পরিবর্তন করা হয় সেটাকে বলা হয় শিল্পগত শ্রমের গতিশীলতা। তারপর হচ্ছে স্তরগত শ্রমের গতিশীলতা। এখন দেখো এটার মধ্যে এটা একটু পার্থক্য আছে। শিল্পগত কি? সম্পূর্ণ শিল্প চেঞ্জ, আগে ছিল ঔষধ কোম্পানি, এখন চলে আসলো পোশাক কারখানায়, তাহলে কি শিল্প চেঞ্জ হয়ে গেল। কিন্তু স্তরগত শ্রমের গতিশীলতা হচ্ছে শিল্পটা চেঞ্জ হয় না। কি হয় না? মনে করো যে হচ্ছে পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান, পোশাকের কি করে, সে আগে জেনারেল ম্যানেজার আছিল, অথবা সে হচ্ছে সহকারী ম্যানেজার আছিল, সহকারী ম্যানেজার থেকে সেম আরেকটা প্রতিষ্ঠানে, সেটাও পোশাক কারখানা, সেটাও কি পোশাক কারখানায়, সে হচ্ছে ম্যানেজার, মানে উচ্চ পদে। এটা হচ্ছে উচ্চ পদে অন্য প্রতিষ্ঠানে একই একই শিল্প একই শিল্প কোম্পানির। আচ্ছা, তাহলে আমরা বলতেছিলাম হচ্ছে স্তরগত শ্রমের গতিশীলতা। তার মানে একই শিল্প ইন্ডাস্ট্রি এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যদি স্থানান্তর হয়, উচ্চ পদে স্থানান্তর হয়, সেটাকে বলা হয় স্তরগত শ্রমের গতিশীলতা। সেটাকে কি বলা হয়? স্তরগত শ্রমের গতিশীলতা। তার মানে এক কোম্পানি থেকে সমজাতীয় অন্য কোম্পানিতে কি হবে? সমজাতীয় এই কথাটা মাথায় রাখবা। সমজাতীয় মানে কি? একই জাতীয় পণ্য উৎপাদন করে। পোশাক উৎপাদন করলে অন্যটাতে হচ্ছে পোশাক উৎপাদন করবে। তো এক কোম্পানি থেকে অন্য সমজাতীয় অন্য কোম্পানিতে উচ্চ পদে যদি যায়, আগে ছিল কি সহকারী ম্যানেজার, এখন হচ্ছে ম্যানেজার, এটাকে বলা হয় স্তরগত শ্রমের গতিশীলতা। এটাকে কি বলা হয়? স্তরগত শ্রমের গতিশীলতা। আচ্ছা, বুঝতে পারছো কিনা এই শ্রমের গতিশীলতাটা? বুঝতে পারছো কিনা একটু বলো তো, শ্রমের গতিশীলতা। তাহলে এই চ্যাপ্টার থেকে এই তিনটা জিনিস মাথায় রাখবে। একটা হচ্ছে উৎপাদনের চারটা উপকরণ, শ্রমের গতিশীলতা, শ্রম বিভাগ। এই চারটা বিষয় বুঝতে পারছো কিনা একটু বলো। কোনো যদি অসুবিধা থাকে সাথে সাথে প্রশ্ন করো। ওকে, তাহলে আমরা হচ্ছে নেক্সট আলোচনায় যাই। এখানে হচ্ছে এগুলো ব্যাখ্যা দেওয়া আছে, শ্রমের গতিশীলতার ব্যাখ্যাগুলো। প্র্যাকটিসটা দেখো এবার। আচ্ছা, বুঝতে পারছেন না? তাহলে আমরা প্র্যাকটিসটা একটু করি। আচ্ছা, নাম্বার 1, ভৌগোলিক, পেশাগত, শিল্পগত। আচ্ছা,
ভৌগোলিক শ্রম বিভাগ মানে হচ্ছে দেশের অভ্যন্তরীণ সীমারেখার মধ্যে, দেশের অভ্যন্তরীণ সীমারেখার মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর হওয়াকে কি বলা হয়? ভৌগোলিক পেশাগত ভৌগোলিক শ্রম বিভাগ, ভৌগোলিক শ্রম বিভাগ। বুঝতে পারছো? কে জানি প্রশ্ন করলা? ওকে, তারপরে হচ্ছে দেখো সৃজনশীলটা অ্যান্সার করো। প্রথম বলছে ভূমি কি? ভূমি কি ব্যাখ্যা করবা প্রথমে। শ্রমিক ও শ্রম অবিচ্ছেদ্য, তাহলে প্রথমে কি আগে শ্রমের সংজ্ঞা দিবা, তারপর হচ্ছে শ্রমিক এবং শ্রম আলাদা নয় কেন এই জিনিসটা ব্যাখ্যা দিবা। তারপরে গ নাম্বারটা উত্তর করো। বলছে যে রবিন সাহেব সঞ্চিত অর্থ বিনিয়োগ উৎপাদনের কোন উপকরণ অন্তর্গত? সঞ্চিত অর্থ বিনিয়োগ, দেখো আমরা কিন্তু সৃজনশীল উদ্দীপক এখনো পড়ি নাই, কিন্তু বুঝে যাওয়ার কথা। সঞ্চিত অর্থ বিনিয়োগ উৎপাদনের কোন উপকরণের অন্তর্গত? তাহলে কোন উপকরণের অন্তর্গত একটু বলো তো, দ্রুত কমেন্ট করো। এটা রেকর্ডেড থাকবে ক্লাস, তোমরা হচ্ছে যে কোনো সময় দেখে নিতে পারবা। বলছে যে রবিন সাহেব দীর্ঘদিন বিদেশে ছিলেন, 7 বছর আগে তিনি দেশে ফিরে সঞ্চিত অর্থ দিয়ে পৈতৃক জমিতে বা ভূমিতে চাষাবাদ শুরু করেন। তো এতে বলছে সঞ্চিত অর্থ সংগ্রহ বা বিনিয়োগ এটা কোন উপকরণের মধ্যে পড়ে? তাহলে হ্যাঁ, অয়ন সরকার একজনে কি লেখছো? এটা হচ্ছে কিসের মধ্যে পড়বে? মূলধনের মধ্যে পড়বে, মূলধন। তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে হচ্ছে রবিন সাহেব সঞ্চিত অর্থ বিনিয়োগ উৎপাদনের মূলধনের মধ্যে পড়ে। তারপর দ্বিতীয় স্টেপে গিয়ে, প্রথম স্টেপে মূলধনটা দেব, দ্বিতীয় স্টেপে গিয়ে হচ্ছে আমরা কি করব? মূলধনের ব্যাখ্যা দেব। মূলধন কি, মূলধনের যে উদাহরণগুলো আমরা বৈশিষ্ট্যগুলো পড়লাম এগুলো আমরা লিখবো। 3 নাম্বার স্টেপে গিয়ে এইটাতে মূলধনের অন্তর্ভুক্ত এই জিনিসটা কেন সেই বিষয়গুলো আমরা লিখবো। তারপর 4 নাম্বারটা পড়ো, কি বলছে? বলছে যে উদ্দীপকে একই জমিতে উপকরণ বাড়লেও এর প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে বাড়ে। প্রান্তিক উৎপাদন কি ক্রমান্বয়ে বাড়ে? বিষয়টি ভূমির প্রান্তিক উৎপাদন বিধির আলোকে ব্যাখ্যা করো। প্রশ্নটাকে বুঝো। বলছে যে উদ্দীপকের একই জমিতে উপকরণ বাড়ালেও প্রান্তিক উৎপাদন কি ক্রমান্বয়ে বাড়ে, তোমাকে জিজ্ঞেস করছে। বিষয়টি ভূমির প্রান্তিক উৎপাদন বিধির আলোকে বিশ্লেষণ করো। আচ্ছা, ভূমির আর একটা বৈশিষ্ট্য হচ্ছে ভূমির প্রান্তিক উৎপাদন বিধি প্রযোজ্য ভূমির ক্ষেত্রে। আচ্ছা, প্রান্তিক উৎপাদন বিধিটা কি? এটা মানে হচ্ছে একই জমিতে যখন আমরা বারবার উৎপাদন করব তখন এটার যে মূল উৎপাদনটা এটাকে বলে প্রান্তিক উৎপাদন। মূল একেবারে যে র কই প্রান্তিক উৎপাদন, এটা হচ্ছে একেবারে যে কোর উৎপাদনটা মানে মূল উৎপাদনটা, এটা হচ্ছে ধীরে ধীরে কমতে থাকে। মানে একই জমিতে যদি তুমি বারবার উৎপাদন করো এটা ধীরে ধীরে মনে হবে যে উৎপাদন বাড়তেছে, আসলে এটার প্রোডাক্টিভিটি ক্ষমতা ধীরে ধীরে কমতেছে। তো প্রান্তিক উৎপাদনশীলতা ধীরে ধীরে কমে। তাহলে এখানে বলছে যে একই জমিতে উপকরণ বাড়ালেও এর প্রান্তিক উৎপাদন কি ক্রমান্বয়ে বাড়ে? এটা কি বাড়ে? বাড়ে না। প্রান্তিক উৎপাদন হচ্ছে ধীরে ধীরে কমে বা ক্রমান্বয়ে কমতে থাকে। এটা হচ্ছে কি হয়? ক্রমান্বয়ে কমতে থাকে। আচ্ছা, কোনটা আবার বুঝাবো? সাফিয়া জান্নাত, সাইফা জান্নাত, কোনটা বুঝাবো আবার? আচ্ছা, তাহলে হচ্ছে এটা হচ্ছে প্রান্তিক উৎপাদন কমতে থাকে। প্রান্তিক উৎপাদন হচ্ছে মূল উৎপাদনটা ক্রমান্বয়ে কমতে থাকে। তারপরে যদি সৃজনশীল আমরা দেখি, বলছে যে আচ্ছা ক খ আমি বলছিলাম কি, ক খ হচ্ছে তোমরা একেবারে বইয়ের পেছনে যে বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো আসছে ওইগুলো হচ্ছে খুব ভালোভাবে পড়ে ফেলবা, মুখস্থ করে ফেলবা, ওইগুলোই হচ্ছে তোমাদের তোমাদের সময়ও আসবে। তো এখন এটার বলছে যে উৎপাদনশীলতার, উৎপাদনশীল শ্রম কি? আচ্ছা, উৎপাদনশীল শ্রমটা কি? উৎপাদনশীল শ্রম হচ্ছে যে শ্রমের মাধ্যমে নতুন কোনো ব্যবহার উপযোগী পণ্য তৈরি করা যায় সেটাকে বলা হয় উৎপাদনশীল শ্রম। উৎপাদনের কোন উপকরণটি উৎপাদিত উৎপাদান? উৎপাদনের কোন উপকরণটি উৎপাদিত উপাদান? কোনটিকে উৎপাদনের উৎপাদিত উপাদান বলা হয়? উৎপাদনের উৎপাদিত উপাদান বলা হয়। কোনটাকে বলা হয়? দেখি তোমরা কি পারো।
আহ আচ্ছা, প্রান্তিক উৎপাদন বিধি। প্রান্তিক উৎপাদন মানে হচ্ছে যখন একই জমিতে, আচ্ছা, যখন একই জমিতে, ভূমি কি জমির একটা, জমি হচ্ছে ভূমির একটা অংশ। তো একই জমিতে যখন আমি বারবার পণ্য উৎপাদন করব, বারবার একই পণ্য যখন বারবার উৎপাদন করব, তখন হচ্ছে আমার যে উৎপাদন বিধিটা আছে, মানে হচ্ছে একেবারে যে এটা হচ্ছে দিন দিন কমতে থাকে। আমরা মনে করি প্রথমে হচ্ছে 5 লাখ টাকা বিনিয়োগ করলাম, 5 লাখ টাকা বিনিয়োগ করলাম, তখন দেখবা যে 7 লাখ টাকা উৎপাদন হইলো। তারপর হচ্ছে 5,50,000-এ গেলা, তখন দেখবা যে 7,10,000-এ গেল। তারপর হচ্ছে 6 লাখে গেলা, তখন হচ্ছে কোথায় গেল, 7,50,000-এ গেল। তো এই যে 40-10 করে ধীরে ধীরে বাড়তেছে। আচ্ছা, 1 লাখ বাড়লে আরো বেশি বাড়ার কথা ছিল না, কিন্তু ধীরে ধীরে বাড়তেছে না? তো এক সময় গিয়ে দেখবা যে এটা কমে আসতেছে, যে 7 লাখ, এবার হচ্ছে 7 লাখ দিলে, মনে করবা যে 6 লাখ দিছো, এবার হচ্ছে 7 লাখ দিলা, এবার হচ্ছে 7 লাখে আসলো, তারপর হচ্ছে আস্তে আস্তে 6 লাখে চলে আসবে। তো এটাকে বলা হয় প্রান্তিক উৎপাদন বিধি। তোমরা যারা কৃষক বাড়িতে ধান টান চাষ করো, তখন দেখবে একই জমিতে যখন বারবার উৎপাদন করবা, তখন দেখবা যে ফলন একবার বাড়ে আবার কমে যায়, এক বছর বেশি হচ্ছে আরেক বছর কমতেছে। তো এই যে বাড়া কমা, এটার মূলে হচ্ছে প্রান্তিক বিধিটা কাজ করে, মানে মূল যে বিধি, এটাকে বলা হয় তুমি যত তুমি কাঁচামাল ব্যবহার করো অথবা যত তুমি উপকরণ ব্যবহার করো, একটা সময় গিয়ে উপকরণটা ধীরে ধীরে কমতে থাকবে, ধীরে ধীরে, কারণ এটা ক্যাপাবিলিটিটা কমে আসতে থাকে। এটাকে বলা হয় প্রান্তিক উৎপাদন বিধি। প্রান্তিক উৎপাদন বিধি। প্রান্তিক উৎপাদন বিধি মানে কি, মূল উৎপাদন বিধি, যেটা হচ্ছে আমি যতই কাঁচামাল ব্যবহার করি, একটা নির্দিষ্ট সময় শেষে গিয়ে এই উৎপাদনটা ধীরে ধীরে কমতে থাকে, এটাকে বলে প্রান্তিক উৎপাদন বিধি। তাহলে বুঝতে পারছো? যারা যারা আছো, বুঝতে পারছো কিনা? আচ্ছা, তারপরে বলছে উদ্দীপকের, আচ্ছা, অনেকে বলছো শ্রম। উৎপাদনের কোন উপকরণটিকে উৎপাদিত উপাদান বলা হয়? এটাকে মূলধনকে কি বলা হয়? মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপাদান বলা হয়। মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপাদান বলা হয়। তাহলে যারা যারা বিপণন সহজ, ব্যবস্থাপনা কঠিন, কে বলছে? ব্যবস্থাপনাও সহজ, খুব সহজ। আপনারা যদি একটু টেকনিক্যালি পড়েন তাহলে কিন্তু প্রতিটা বিষয় সহজ। আচ্ছা দেখেন, উৎপাদনের উৎপাদিত উপাদান বলা হয় মূলধনকে। মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপাদান বলা হয়। মনে করেন আপনি হচ্ছে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, আপনি বছরে মুনাফা করছেন হচ্ছে 5 লাখ টাকা। তো 5 লাখ টাকা মুনাফা করার পর, 5 লাখ বা 500 টাকা মুনাফা করছেন, মুনাফা করার পর আপনি এখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করেন, মানে এটা হচ্ছে আপনার আয়। হ্যাঁ, এখান থেকে আপনি কি করলেন, সঞ্চয় করলেন। সঞ্চয় করে এটা যখন আবার বেশি হবে, সেটাকে আবার আপনি কি করলেন, বিনিয়োগ করে দিলেন। তো এই যে আয়, সঞ্চয়, সঞ্চয় সংগ্রহ, বিনিয়োগ, এটা কিসের অন্তর্গত? এটা হচ্ছে মূলধনের অন্তর্গত। তার মানে হচ্ছে এই যে সঞ্চয়টা আসলো, বিনিয়োগটা আসলো, এটা কোত্থেকে আসলো? এটা হচ্ছে এই আমার আয় থেকে আসলো। আয় কোত্থেকে হলো? আয় হচ্ছে আমি আগের বছর যে উৎপাদনটা করছিলাম, এই উৎপাদন থেকে হচ্ছে। তার মানে হচ্ছে উৎপাদিত উপাদান হচ্ছে মূলধন। মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান। মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান। তাহলে বুঝতে পারছি মূলধনকে উৎপাদন উৎপাদিত উপাদান বলা হয়। তারপরে এই ঘ নাম্বার প্রশ্নটা পড়েন। এখানে বলছে যে উদ্দীপকে শ্রমিকদের দক্ষতা প্রয়োগ ঘটাতে শ্রমের কোন বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে? উদ্দীপকে শ্রমিকদের দক্ষতার প্রয়োগ ঘটাতে কোন বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে, ব্যাখ্যা করো। তাহলে কি করা হয়েছে, এক্স তার বন্ধুকে নিয়ে চুক্তির ভিত্তিতে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে। এখানে শ্রমিকদের দক্ষতা, যোগ্যতা ও সামর্থ্যের ভিত্তিতে তাদের মধ্যে কাজ বন্টন করে দেয়। তাহলে বুঝতে পারছো কিনা এতটুকু দেখে? ফলে শ্রমিকরা সন্তুষ্ট চিত্তে তাদের দক্ষতা প্রয়োগ ঘটাতে পারে। বলছে যে এখানে শ্রমিকদের দক্ষতা, যোগ্যতা এবং সামর্থ্যের ভিত্তিতে তাদের কাজকে বন্টন করে দেওয়া হয়। বলছে যে দক্ষতা বৃদ্ধিতে কোন বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে? দেখি আপনারা কি পারেন, দ্রুত করেন। তাহলে এখানে কি হবে, গ নাম্বারটা? দ্রুত কমেন্ট করেন।
শ্রম বিভাগ, হ্যাঁ, অনেকে বলতেছেন শ্রম বিভাগ, হ্যাঁ এটাই। তাহলে কি হবে? শ্রম বিভাগ। শ্রম বিভাগ কোন বিষয়কে প্রাধান্য দেওয়া হচ্ছে? শ্রম বিভাগ। শ্রম বিভাগকে কেন? যখন শ্রমিকের দক্ষতা, আমরা একটু আগে পড়ছিলাম, শ্রমিকের দক্ষতা, যোগ্যতা এবং সামর্থ্যের উপর ভিত্তি করে যখন কাজকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় এবং প্রতিটা বিভাগে শ্রমিকদেরকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়, সেটাকে বলা হয় শ্রম বিভাগ। শ্রম বিভাগ। রাফি, রাফি ইসলাম, ধন্যবাদ রাফি। শ্রম বিভাগ। তারপরে দেখেন বলছে যে এক্স ও ওয়াই সিদ্ধান্ত অনুযায়ী, এক্স ও ওয়াই এর সিদ্ধান্ত বাস্তবায়ন হলে তাদের ব্যবসায় যে সংগঠনের রূপ নেবে তার ভূমিকা মূল্যায়ন করো। আচ্ছা, এক্স ও ওয়াই কি সিদ্ধান্ত নিচ্ছে? বলছে যে ফলে শ্রমিকরা সন্তুষ্ট চিত্তে তাদের দক্ষতা প্রয়োগ করতে পারে। বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের মধ্যে প্রতিষ্ঠানের পণ্য বাজার ব্যাপক চাহিদা সম্পন্ন হওয়ায় দুই বন্ধু চিন্তা করছে যে প্রতিষ্ঠানটিকে কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী ও নির্দিষ্ট আইনের দ্বারা গঠন করবেন, যেখানে আরো ব্যক্তিবর্গ ব্যবসায় সম্পৃক্ত হতে পারবে এবং ব্যবসার পরিধিও সম্প্রসারিত হবে। তাহলে বলছে যে এক্স ও ওয়াই এর সিদ্ধান্ত বাস্তবায়ন হলে তাদের ব্যবসায় যে সংগঠনের রূপ নেবে তার ভূমিকা মূল্যায়ন করো। তাহলে এখানে তারা কি করতেছে? তারা হচ্ছে আগে কি ছিল, তার হচ্ছে চুক্তির ভিত্তিতে একটা ব্যবসা গঠন করছে। তার মানে এই ব্যবসাটা কি? এটা হচ্ছে অংশীদারি ব্যবসা। চুক্তির ভিত্তিতে যে ব্যবসা গঠন করে এটাকে হচ্ছে অংশীদারি ব্যবসা বলা হয়। তো অংশীদারি থেকে তারা কি করতে যাচ্ছে? বলছে যে কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী এবং নির্দিষ্ট আইনের দ্বারা গঠন করতে চাচ্ছে। তো এই যে নির্দিষ্ট ব্যক্তি, কৃত্রিম ব্যক্তি সত্তা কিসের মাধ্যমে সৃষ্টি হয়? এটা হচ্ছে যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানি, কোম্পানি বা যৌথ মূলধনী ব্যবসা। তো এই জিনিসটাতে তারা পরিবর্তন করতে চাইতেছে, তাদের ভূমিকা ব্যাখ্যা করতে বলছে। তাহলে প্রথমে লিখবা যে যৌথ মূলধনী ব্যবসায়, তারপর হচ্ছে যৌথ মূলধনী ব্যবসা কাকে বলে, তারপর হচ্ছে যৌথ মূলধনী ব্যবসায় রূপান্তর করলে সুবিধাগুলো কি কি, সুবিধাগুলো কি কি? মূলধনের অধিক মূলধন পাবে, তারপরে হচ্ছে ব্যবস্থাপনা আরো বেশি হবে, তারপর হচ্ছে মুনাফা পরিমাণ বৃদ্ধি পাবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, এতে করে আয় সৃষ্টি হবে, জাতীয় আয় বৃদ্ধি পাবে, অর্থনীতিতে ভূমিকা পালন করা যাবে, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। এই বিষয়গুলো তোমরা ব্যাখ্যা করবা, এই বিষয়গুলো তোমরা ব্যাখ্যা করবা। তাহলে বুঝতে পারছো কি না? বুঝতে পারছেন কিনা একটু জানান। তারপর হচ্ছে আমরা যদি নেক্সট চ্যাপ্টারে যাই, পঞ্চম অধ্যায়, উৎপাদন ব্যবস্থাপনা। দ্রুত এটা শেষ করে দেব, উৎপাদন ব্যবস্থাপনা। আচ্ছা, তারপরে দেখো উৎপাদন ব্যবস্থাপনা। উৎপাদন ব্যবস্থাপনা কি? উৎপাদন ব্যবস্থাপনা মানে হচ্ছে উৎপাদন সংক্রান্ত যে ব্যবস্থাপনা, তাকে বলা হয় উৎপাদন ব্যবস্থাপনা। আচ্ছা, ব্যবস্থাপনা কি? ব্যবস্থাপনা আমরা কি জানি? আমরা যখন ম্যানেজমেন্টে পড়বো, ব্যবস্থাপনা হচ্ছে আহ পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, কর্মী সংস্থার নির্দিষ্ট প্রেষণা, সমন্বয়, নিয়ন্ত্রণ, সকল কাজের সমষ্টিকে কি বলা হয়? পরিকল্পনা থেকে নিয়ন্ত্রণ পর্যন্ত সকল কাজের সমষ্টিকে ব্যবস্থাপনা বলা হয়। তো এই ব্যবস্থাপনার কাজগুলো যখন উৎপাদন ক্ষেত্রে প্রয়োগ হবে সেটাকে বলা হয় উৎপাদন ব্যবস্থাপনা। তাহলে কাঁচামালকে চূড়ান্ত পণ্যে পরিণত করার জন্য পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, কর্মী সংস্থা, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণের কাজকে ব্যবস্থাপনা, আহ উৎপাদন ব্যবস্থাপনা বলা হয়। তো উৎপাদন ব্যবস্থাপনার যে প্রক্রিয়াটা, প্রথম হচ্ছে যে উৎপাদন উপকরণগুলো এগুলোকে সংগ্রহ করব, তারপর হচ্ছে প্রক্রিয়াকরণ করব, তারপর হচ্ছে তৈরি পণ্যে রূপান্তর করব। এটা হচ্ছে, এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে না, এখান থেকে তোমাদের মাঝে মাঝে এমসিকিউ তে আসে যে উৎপাদন ব্যবস্থাপনার পটভূমি, পটভূমি থেকে তোমাদের প্রশ্ন আসে যে শিল্প বিপ্লবের যুগ, শিল্প বিপ্লবের পরবর্তী যুগ, আধুনিক যুগ। এখান থেকে পার্ট শব্দটার আসে মাঝে মাঝে। পার্ট, পার্টের পুনরূপ কি? প্রোগ্রাম ইভ্যালুয়েশন এন্ড রিভিউ টেকনিক, সিপিএম, ক্রিটিক্যাল পেথ মেথড, জাস্ট ইন টাইম, জেআইটি, জাস্ট ইন টাইম। এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে আধুনিক আধুনিক যুগের নিদর্শন, আধুনিক যুগে এই জিনিসগুলো পাওয়া যায়। এই যে পার্ট, পার্ট তৈরি করেন হচ্ছে আমেরিকান নৌবাহিনী, মার্কিন নৌবাহিনীরা এই পার্ট উদ্ভাবন করেন। এখন দেখেন শিল্প বিপ্লব পরবর্তী যুগে কি হয়েছিল, এখানে হচ্ছে এফ ডাব্লিউ টেলর আসে, তারপর হচ্ছে হেনরি ফেওল আসে, গ্যান্ট চার্ট আসে, ওয়ান্টার। তাহলে এফ ডাব্লিউ টেলর কি? এফ ডাব্লিউ টেলর হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। তারপর হচ্ছে
হেনরি ফেওল আরেকজন আছে আধুনিক ব্যবস্থাপনার জনক। তারপর হচ্ছে এইচ এল গ্যান্ট, হেনরি এল গ্যান্ট, হেনরি লুথার গ্যান্ট, এটা হচ্ছে গ্যান্ট চার্টের জনক। তারপর হচ্ছে শিল্প বিপ্লব যুগে কিছু ছিল, এরা হচ্ছে জেমস স্টুয়ার্ট। জেমস ওয়াট নামে আরেকজন ছিল, জেমস ওয়াট, তিনি হচ্ছে বাষ্পীয় ইঞ্জিনের জনক। জেমস ওয়াট মানে জেমস স্টুয়ার্ট, তিনি হচ্ছে পলিটিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পলিটিক্স জনক। তারপর হচ্ছে অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ হচ্ছে অর্থনীতির জনক, অর্থনীতির জনক বলা হয়। তিনি একটা বই লেখেন, এই বইটা মাঝে মাঝে আসে, দি ওয়েলথ অফ নেশন। দি ওয়েলথ অফ নেশন এই বইটা মাঝে মাঝে বলে যে অ্যাডাম স্মিথের বিখ্যাত গ্রন্থ কোনটি, দ্য ওয়েলথ অফ নেশন। তো এই জিনিসগুলো তোমাদের এমসিকিউতে মাঝে মাঝে আসে, এখান থেকে বেশি একটা গুরুত্বপূর্ণ না। তো আমরা যদি দেখি উৎপাদন ব্যবস্থাপনার কার্যাবলী, কিছু হচ্ছে উৎপাদন পর্যায়ের কার্যাবলী, কিছু হচ্ছে উৎপাদন চলাকালীন কার্যাবলী। উৎপাদন পর্যায়ে কি কি হয়? উৎপাদন পরিকল্পনা, পণ্যের নকশাকরণ, কার্য পরিচালনা, কারখানা বিন্যাস। তারপর হচ্ছে উৎপাদন চলাকালীন হচ্ছে যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, উৎপাদন নিয়ন্ত্রণ, তারপর হচ্ছে মজুদ নিয়ন্ত্রণ, মান নিয়ন্ত্রণ, এগুলো হচ্ছে উৎপাদন চলাকালীন সময়। তো এই যে বিষয়গুলো, এগুলো তোমাদের এমসিকিউতে যে কোনো একটা দিবে, এখান থেকে এমসিকিউ একটা দিবে। তবে সৃজনশীল আসে কোন থেকে? সৃজনশীল আসে হচ্ছে এই যে পণ্য, পণ্যের প্রকারভেদ থেকে তোমাদের সৃজনশীল আসবে। তো পণ্য হচ্ছে কি? পণ্য ও সেবা। পণ্য কি? পণ্য হচ্ছে পণ্যের প্রকারভেদ। আচ্ছা, আর আমাদের বেশিক্ষণ ক্লাস নাই, অল্প কিছুক্ষণ আমরা শেষ দিয়ে দেব। এই অধ্যায় থেকে আমাদের হচ্ছে পণ্য থেকে প্রশ্ন আসে, এটা খুবই সহজ একটা অধ্যায়। এখান থেকে প্রশ্ন আসলে অবশ্যই দেওয়া উচিত, এখান থেকে অবশ্যই পণ্য দিতে হবে। কে কে আসে? পণ্যের শ্রেণী বিভাগ থেকে আসে। পণ্য কি? প্রথম হচ্ছে পণ্য মানে হচ্ছে মানুষের অভাব পূরণে সক্ষম এমন এমন বাজারে যা কিছু পাওয়া যায় তাকে পণ্য বলা হয়। মানুষের প্রয়োজন পূরণে সক্ষম এমন যা কিছু বাজারে পাওয়া যায় তাকে পণ্য বলা হয়। তো পণ্য কিন্তু দৃশ্যমানও হতে পারে, অদৃশ্যমানও হতে পারে। পণ্য দেখা যায়, ছোঁয়া যায়, পণ্যের মালিকানা হস্তান্তর করা যায়, যেমন ধান, চাল, বাক্স ইত্যাদি। তারপর হচ্ছে সেবা। সেবা মানে হচ্ছে মানুষের প্রয়োজন পূরণে সক্ষম এমন যে কোনো কাজ, সুবিধা বা তৃপ্তিকে সেবা বলা হয়। সেবা অদৃশ্যমান, সেবা স্থানান্তর করা যায় না, সেবা সেবার আকার আকৃতি নেই, যেমন হচ্ছে ব্যাংকিং, বীমা, রেস্টুরেন্ট, শিক্ষা সেবা ইত্যাদি। এবার আসি পণ্যের প্রকারভেদ, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে সৃজনশীল আসবে। পণ্য হচ্ছে দুই প্রকার, একটা হলো ভোগ্য পণ্য, একটা হলো শিল্প পণ্য। ভোগ্য পণ্য মানে হচ্ছে চূড়ান্ত ভোগের উদ্দেশ্যে যে সকল পণ্য ক্রয় করা হয় সেটাকে বলা হয় ভোগ্য পণ্য। আর শিল্প পণ্য মানে হচ্ছে, শিল্প পণ্য মানে হচ্ছে, এটা একটু বৈশিষ্ট্যটা একটু মাথায় রাখতে হবে। শিল্প পণ্য মানে হচ্ছে যে সকল পণ্য ভোগের উদ্দেশ্য নয়, পুনরায় উৎপাদনের জন্য বা পুনরায় বিক্রয়ের জন্য ক্রয় করা হয় সেটাকে বলা হয় শিল্প পণ্য। তো ভোগ্য পণ্যের বৈশিষ্ট্য, শিল্প পণ্যের বৈশিষ্ট্য, এখান থেকে তোমাদের এমসিকিউ আসবে। ভোগ্য পণ্যের ক্রেতার সংখ্যা বেশি, অল্প পরিমাণে ঘন ঘন ক্রয় করা হয়, সাধারণত নিয়মিত ক্রয় করা হয়। তারপর হচ্ছে ভোগ্য পণ্যের বন্টন প্রণালী দীর্ঘ হয়, এই বন্টন প্রণালীটা দীর্ঘ হয়, এটা এমসিকিউতে আসে। তারপর হচ্ছে শিল্প পণ্যের ক্ষেত্রে হচ্ছে ক্রেতার সংখ্যা কম, সীমিত বাজার, পুনরায় প্রক্রিয়ার উদ্দেশ্যে ক্রয় করা হয়। এখানে হচ্ছে পণ্যের চাহিদা ভোগ্য পণ্যের উপর নির্ভরশীল, একক প্রতি ক্রয় মূল্য বেশি। ভোগ্য পণ্যের একক প্রতি ক্রয় মূল্য কম, আর শিল্প পণ্যের একক প্রতি ক্রয় মূল্য বেশি। আর শিল্প পণ্যের অনিয়মিত চাহিদা থাকে, মানে সবসময় কিনে না, শিল্প পণ্যের তারা একবারে বেশি পরিমাণে ক্রয় করে থাকে। তো এখন আসো ভোগ্য পণ্যের প্রকারভেদ, এখান থেকে তোমাদের সৃজনশীল আসবে, এটা একটু ভালো করে বুঝো, এখান থেকে সৃজনশীল আসবে। ভোগ্য পণ্যের প্রকারভেদ, ভোগ্য পণ্যের প্রকারভেদ, এখান থেকে তোমাদের সৃজনশীল আসবে। তো ভোগ্য পণ্য হচ্ছে চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। একটা হলো সুবিধা পণ্য, একটা হচ্ছে শপিং পণ্য, একটা হচ্ছে বিশিষ্ট পণ্য, একটা হচ্ছে অযাচিত পণ্য। ভোগ্য পণ্য, সুবিধা পণ্য। সুবিধা পণ্য মানে কি? সুবিধা পণ্য মানে হচ্ছে যে সকল পণ্য সুবিধাজনক জায়গা থেকে সহজে ক্রয় করা যায় সেটাকে বলা হয় সুবিধা পণ্য। যে সকল পণ্য সুবিধাজনক জায়গা থেকে সহজে ক্রয় করা যায় সেটাকে সুবিধা পণ্য বলা হয়। সুবিধা পণ্য আবার চার প্রকার। একটা হচ্ছে প্রধান পণ্য, এটাকে বলা হয় অত্যাবশ্যকীয় পণ্য, অত্যাবশ্যকীয়। আর এটা বলা হয় হচ্ছে নিত্য প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয়। অত্যাবশ্যকীয় পণ্য, নিত্য প্রয়োজনীয় পণ্য। তাহলে প্রতিদিনের চাহিদা পূরণের জন্য মানুষ যে যে পণ্যগুলো ক্রয় করে সেটাকে বলা হয় অত্যাবশ্যকীয় পণ্য বা নিত্য প্রয়োজনীয় পণ্য। তারপর সে লোভনীয় পণ্য। লোভনীয় পণ্য মানে কি? লোভনীয় পণ্য মানুষ মানে হচ্ছে যে সকল পণ্য মানুষ দেখা মাত্র তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে ক্রয় করে, দেখা মাত্র লোভের বশবর্তী হয়ে ক্রয় করে, সেটাকে বলা হয় লোভনীয় পণ্য। যেমন হচ্ছে চটপটি, ফুচকা, তারপর হচ্ছে আইসক্রিম,
এগুলো হচ্ছে লোভনীয় পণ্য। আর চাল ডাল এগুলো হচ্ছে অত্যাবশ্যকীয় পণ্য বা প্রধান পণ্য। তারপর হচ্ছে জরুরি পণ্য। জরুরি পণ্যটা কি? যে পণ্য মানুষ উম, তাৎক্ষণিক প্রয়োজন মেটানোর জন্য, তাৎক্ষণিক প্রয়োজন। লোভনীয় পণ্য মানে কি? এটা হচ্ছে লোভের বশবর্তী হয় কিনে। আর জরুরি পণ্য হচ্ছে হঠাৎ প্রয়োজন মেটানোর জন্য, তাৎক্ষণিক প্রয়োজন মেটানোর জন্য যে সকল পণ্যটা ক্রয় করে সেটাকে বলা হয় জরুরি পণ্য। যেমন কি? যেমন হচ্ছে বৃষ্টির দিনে ছাতা, তারপর হচ্ছে হঠাৎ গাড়ি চলতে গিয়ে হঠাৎ পাংচার হয়ে গেল, তখন হচ্ছে চাকা, এগুলো হচ্ছে জরুরি পণ্য। তারপর হচ্ছে অসুস্থ হলে ঔষধ, স্যালাইন, এগুলো হচ্ছে জরুরি পণ্য। তারপর হচ্ছে সরবরাহ পণ্য। যে সকল পণ্য বাসা বাড়িতে সরবরাহ করা হয় সেগুলোকে বলা হয় সরবরাহ পণ্য। যেমন হচ্ছে দুধ, ডিম, দুধ, পত্রিকা, এগুলো হচ্ছে সরবরাহ পণ্য। আচ্ছা, পেপার। পেপার হচ্ছে সরবরাহ পণ্য। যদি বলা হয় ম্যাগাজিন, ম্যাগাজিন, ম্যাগাজিন কোন ধরনের পণ্য? যদি বলা হয় ম্যাগাজিন, হ্যাঁ, জিলাপি হচ্ছে লোভনীয় পণ্য। যদি বলা হয় ম্যাগাজিন কোন ধরনের পণ্য বলতো? এটা এমসিকিউতে আসে মাঝে মাঝে। ম্যাগাজিন কোন ধরনের পণ্য? নিউজ পেপার, পত্রিকা হচ্ছে কি? পত্রিকা হচ্ছে সরবরাহ পণ্য হলে ম্যাগাজিন কোন ধরনের পণ্য? ম্যাগাজিন বলতেছেন সরবরাহ পণ্য? না, ম্যাগাজিন হচ্ছে লোভনীয় পণ্য। এটা এমসিকিউতে আসে। ম্যাগাজিন কোন ধরনের পণ্য? ম্যাগাজিন হচ্ছে লোভনীয় পণ্য। আর পেপার, পেপার হচ্ছে বা পত্রিকা হচ্ছে কিসের পণ্য? সরবরাহ পণ্য। এবার আসি শপিং পণ্য। শপিং পণ্য কি? শপিং পণ্য মানে হচ্ছে যে সকল পণ্য মানুষ দীর্ঘ সময় ধরে বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে, বিভিন্ন দোকান ঘুরে ঘুরে যাচাই বাছাই করে পণ্য ক্রয় করে, সেটাকে বলা হয় শপিং পণ্য। যে পণ্য মানুষ দীর্ঘ সময় ধরে বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে, দোকানে দোকানে ঘুরে ঘুরে সময় নিয়ে ক্রয় করে, সেটাকে বলা হয় শপিং পণ্য। সেটাকে বলা হয় শপিং পণ্য। শপিং পণ্য দুই প্রকার, একটা হচ্ছে সরবরাহ পণ্য, একটা হচ্ছে সেবা পণ্য। শপিং পণ্যকে আবার, সরি, শপিং পণ্য দুই প্রকার, একটা হচ্ছে ফ্যাশন পণ্য, ফ্যাশন পণ্য, একটা হচ্ছে সেবা পণ্য। ফ্যাশন পণ্যকে আবার শৌখিন পণ্য বলা হয়, শৌখিন। এটাকে আবার শৌখিন পণ্য বলা হয়। আচ্ছা, শৌখিন পণ্য কি? শৌখিন পণ্য মানে হচ্ছে মানুষ শখের বশবর্তী হয়ে যে পণ্যটা ক্রয় করে সেটাকে বলা হয় শৌখিন পণ্য। আর সেবা পণ্য কি? সেবা পণ্য মানে হচ্ছে, যেমন শৌখিন পণ্যের মধ্যে কি থাকতে পারে? ড্রেস, তারপরে হচ্ছে জুয়েলারি, ঘড়ি, তারপর হচ্ছে আর কি ফুলদানি, এগুলা সব হচ্ছে শৌখিন পণ্য। আর সেবা পণ্য কি? মানুষ শখের বশে নয়, বরং যে পণ্য থেকে সেবা প্রাপ্তির উদ্দেশ্যে ক্রয় করা হয় তাকে বলা হয় সেবা পণ্য। যে সকল পণ্য মানুষ শখের বশে নয় বরং হচ্ছে সেবা পাওয়ার উদ্দেশ্যে ক্রয় করা হয় সেগুলাকে বলা হয় সেবা পণ্য। যেমন হচ্ছে সকল ইলেকট্রনিক্স পণ্যগুলোই মূলত সেবা পণ্য। সকল ইলেকট্রনিক্স, যেমন হচ্ছে ফ্যান, তারপর হচ্ছে লাইট, তারপর হচ্ছে গাড়ি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এগুলো সব হচ্ছে কি? সেবা পণ্য। এগুলো সব হচ্ছে সেবা পণ্য। তারপরে বলি বিশিষ্ট পণ্য। বিশিষ্ট পণ্য মানে হচ্ছে বিশেষ শ্রেণীর ক্রেতাদের জন্য, বিশেষ শ্রেণীর ক্রেতাদের জন্য যে সকল পণ্য তৈরি করা হয় তাকে বলা হয় বিশিষ্ট পণ্য। বিশেষ শ্রেণীর ক্রেতাদের জন্য, যেমন হচ্ছে আগে তো আইফোন হচ্ছে বিশিষ্ট পণ্য ছিল, এখন এটা মূলত নর্মাল হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে মার্সিডিজ গাড়ি বলতে পারি, দামি পারফিউম বলতে পারি, দামি ঘড়ি বলতে পারি, এগুলো হচ্ছে বিশিষ্ট পণ্য। বিশিষ্ট পণ্য মানে বিশেষ শ্রেণীর ক্রেতাদের জন্য যে পণ্যগুলো তৈরি করা হয়, যেমন টেসলা আছে, তারপর হচ্ছে বিএমডব্লিউ, এগুলো সব হচ্ছে বিশিষ্ট পণ্য। তারপর আসি অযাচিত পণ্য। অযাচিত পণ্যটা কি? অযাচিত পণ্য মানে হচ্ছে যে সকল পণ্য সম্পর্কে মানুষ ধারণা রাখে না, বা যে সকল পণ্য মানুষ জানে না, চিনে না, অথবা জানলে চিনলেও ক্রয়ের কথা চিন্তাও করে না, সেগুলোকে বলা হয় অযাচিত পণ্য। যে সকল পণ্য সম্পর্কে মানুষ ধারণা রাখে না, ধারণা রাখলেও ক্রয়ের কথাও চিন্তা করে না, সেটাকে বলা হয় অযাচিত পণ্য। কি বলা হয়? অযাচিত পণ্য। অযাচিত পণ্য দুই প্রকার, একটা হচ্ছে নতুন অযাচিত পণ্য, একটা হচ্ছে নিয়মিত অযাচিত পণ্য। নতুন অযাচিত পণ্যটা কোনটা? সেটা হচ্ছে যে সকল, ওই যে সকল পণ্য বাজারে একেবারেই নতুন, যেগুলো সম্পর্কে মানুষ জানেই না, সেগুলো হচ্ছে নতুন অযাচিত পণ্য।
আর নিয়মিত অযাচিত পণ্য কোনগুলো? যেগুলো হচ্ছে বাজারে আছে, মানুষ জানে কিন্তু ক্রয় করে না সচরাচর, এটাকে বলা হয় নিয়মিত অযাচিত পণ্য। নিয়মিত অযাচিত পণ্যের মধ্যে রয়েছে যেমন কাফনের কাপড়, সমাধি পাথর, বিশ্বকোষ, এগুলো বাজারে আছে। মানুষ মারা গেলে তখন গিয়ে ওইগুলো কিনে, সমাধি পাথর কিনে অথবা কাফনের কাপড় কিনে, তার আগে কিনে না। এটা হচ্ছে নিয়মিত অযাচিত পণ্য। আর নতুন অযাচিত পণ্য মানে কি? এটা মাত্রই বাজারে আসলো, এটা সম্পর্কে কেউ জানেই না, বুঝেই না, তো কেনার কথা তো কল্পনাও করে না, এটা হচ্ছে নতুন অযাচিত পণ্য। যেমন হচ্ছে সৌরচালিত গাড়ি, তারপরে হচ্ছে মনে করে যে বাষ্পীয় কোনো একটা যানবাহন, এগুলো হচ্ছে নতুন আসলো বাজারে, তো এগুলো সম্পর্কে মানুষ জানে না, এটা হচ্ছে নতুন অযাচিত পণ্য। এটা হচ্ছে নতুন অযাচিত পণ্য। তাহলে বুঝতে পারছো কিনা এই পণ্যের প্রকারভেদ? এখান থেকে তোমাদের সিকিউ আসবে, এখান থেকে সিকিউ আসবে, আর এগুলো যেহেতু ইজি, বোঝাটা খুবই সহজ, তাইলে এটা কি করতে হবে? খুব ভালোভাবে শেষ করতে হবে। এখানে সুবিধাপন্ন কি এগুলো সব দেওয়া আছে, পিডিএফ দিয়ে দিলে তোমরা এগুলো নিজে নিজে পড়লেই বুঝতে পারবো। এবার আসো একটু যদি প্র্যাকটিস করি। বলছে যে মিস্টার আলম একজন ক্যান্সার রোগ বিশেষজ্ঞ। আচ্ছা, প্রথমটা বলছে যে পার্টের পূর্ণরূপ কি? পার্টের পূর্ণরূপ কি? প্রোগ্রাম ইভালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। প্রোগ্রাম ইভালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। আচ্ছা, এমসিকিউ হচ্ছে আমরা ক্লাস নেব। আর হচ্ছে আমাদের আমাদের এমসিকিউ রুটিনটা আজকে দিয়ে দেবো তোমাদেরকে, তোমাদের ওই রুটিন অনুযায়ী তোমাদের ক্লাসগুলো হবে। তাহলে তোমাদের এই সৃজনশীলগুলো একটু প্র্যাকটিস করো। আমরা এটাই লাস্ট সৃজনশীলটা, প্র্যাকটিস শেষ। উদ্দীপকে সেবার কোন বৈশিষ্ট্যটি লক্ষণীয়? সেবার কোন বৈশিষ্ট্যটি লক্ষণীয়? আচ্ছা, পার্টের পুনরূপ কি? পার্ট হচ্ছে প্রোগ্রাম ইভালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। প্রোগ্রাম ইভালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। তারপরে দেখো মানসম্মত দ্রব্য উৎপাদন কেন গুরুত্বপূর্ণ। আচ্ছা, মানসম্মত পণ্য উৎপাদন করলে কি হয়? বিক্রয় বাড়ে, বিক্রয় বাড়লে কি হয়? মুনাফা বাড়ে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, জীবনযাত্রার মান উন্নয়ন হয়, দেশের উন্নয়ন হয়, দেশের অর্থনীতির অবস্থা উন্নত হয়, সর্বোপরি মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়। তো এই জিনিসগুলো লিখবা। তাহলে গয়ে বলছে সেবার কোন বৈশিষ্ট্যটি লক্ষণীয়? কি বলছে? মিস্টার আলম একজন ক্যান্সার বিশেষজ্ঞ, দেশি বিদেশি বিভিন্ন অঞ্চল থেকে রোগীরা তার সেবা নেওয়ার জন্য আসে। তিনি মনে করেন ধূমপান ক্যান্সার রোগের একটি অন্যতম কারণ। রোগীরা সেবা দেওয়ার পাশাপাশি তিনি প্রত্যয় নামে একটি সংগঠন গড়ে তোলেন। এটি সারা দেশে ধূমপান বিরোধী বিভিন্ন ধরনের প্রচার কার্যক্রম পরিচালনা করে। বলছে যে উদ্দীপকের সেবার কোন বৈশিষ্ট্যটি লক্ষণীয়? আচ্ছা, সেবার কোন বৈশিষ্ট্যটি? আচ্ছা, কি বলছে? দেশ বিদেশের বিভিন্ন অঞ্চল থেকে রোগীরা তার সেবা নেওয়ার জন্য আসে, তিনি মনে করেন ধূমপান ক্যান্সারের অন্যতম কারণ। আচ্ছা, রোগ দেশ বিদেশ থেকে রুগীরা কোথায় আসতেছে? তার কাছে সেবা নিতে আসতেছে। তো বলছে সেবার কোন বৈশিষ্ট্যটি? হ্যাঁ, একজন বলছেন স্যার আপনি কিসে পড়েন? আমি হচ্ছে বিবিএ তে পড়াশোনা করতেছি, সেকেন্ড ইয়ার বিবিএ, ফোর্থ সেমিস্টার। ফোর্থ সেমিস্টার মানে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটিতে, ওএসএল ডিপার্টমেন্ট, ওএসএল অর্গানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশিপ বিভাগ। আচ্ছা, তাহলে কোন বৈশিষ্ট্য? সেবা হচ্ছে অবিচ্ছেদ্য। সেবা হচ্ছে সেবার এখানে একটা বৈসাদৃশ্য থাকতে পারে, সেবা হচ্ছে বৈসাদৃশ্য।
যেমন তুমি যদি সেবা একজনকে একরকম দাও, আরেকজনকে আরেক রকম দেয়, মানে ডাক্তারি সেবা রোগের উপর ডিপেন্ড করে ডাক্তার সেবা দেয়। তো এটা বৈসাদৃশ্য অথবা সেবা অবিচ্ছেদ্য, মানে সেবা দানকারী থেকে সেবা প্রদান সেবাকে আলাদা করা যায় না। আচ্ছা, তোমরা হচ্ছে এসব প্রশ্ন না করে তোমরা হচ্ছে পড়া রিলেটেড প্রশ্ন করতে পারো, যে কিভাবে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইতে পারো, কিভাবে হচ্ছে A+ পাইতে পারো, এই ধরনের প্রশ্ন করবা। তারপর হচ্ছে উদ্দীপকের সেবা খাতের প্রবৃদ্ধির পর্যায়ে উল্লেখপূর্বক প্রত্যয় নামের সংগঠনটির ভূমিকা। সেবা খাতের প্রবৃদ্ধি পর্যায়ে উল্লেখপূর্বক, আচ্ছা দেখো বলছে রুগীদের সেবা প্রদানের পাশাপাশি তিনি প্রত্যয় নামক একটি সংগঠন গড়ে তোলেন, এটি দেশে ধূমপান বিরোধী বিভিন্ন প্রচার কার্যক্রম পরিচালনা করে। তাহলে সেবা খাতের প্রবৃদ্ধি পর্যায়ে উল্লেখপূর্বক, আচ্ছা এটা হচ্ছে কোন ধরনের সেবা? এটা প্রথমটা হচ্ছে স্বাস্থ্য সেবা, প্রথমটা হচ্ছে স্বাস্থ্য সেবা। তারপরে হচ্ছে যে জানাচ্ছে, যা মানুষকে জানাচ্ছে এই যে ধূমপান এটা হচ্ছে মৃত্যুর কারণ, ধূমপান যাতে মানুষ না করে। তো এই জিনিসটা যে বোঝাচ্ছে বা ধূমপান বিরোধী যে কার্যক্রম চালাচ্ছে, মানুষকে জানাচ্ছে যে এই জিনিসটা করবেন না, ধূমপান করবেন না। তো এটা হচ্ছে কিসের? এটা হচ্ছে তথ্য সেবা প্রদান করতেছে। তাহলে প্রত্যয় সংগঠনটির ভূমিকা, তথ্য সেবা প্রদানে প্রত্যয় সংগঠনটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর এটা দেখেন, বলছে যে দ্রব্য কি, প্রথমটা বলছে দ্রব্য কি। দ্রব্য মানে হচ্ছে কি, পণ্য কাকে বলে? দ্রব্য হচ্ছে যা দেখা যায়, স্পর্শ করা যায়, মানুষের অভাব পূরণের সামর্থ্য রাখে, তাকে বলা হয় পণ্য। সেবা কি পচনশীল? ব্যাখ্যা করবা। সেবার প্রথমে সংজ্ঞা দিবা, তারপর হচ্ছে সেবা পচনশীল মানে হচ্ছে তুমি যদি ঢাকা থেকে চট্টগ্রাম যাও, যে ট্রেনটা দিয়ে যাবা, ট্রেনের টিকিট কাটো, তখন তুমি যদি ওই ট্রেনে করে না যাও, তাহলে কিন্তু দ্বিতীয় দিন ওই ট্রেনে ব্যবহার করার সুযোগটা পাবে না, ওই সিটটা ব্যবহার করার সুযোগটা পাবে না। তার মানে সেবা হচ্ছে ধ্বংসশীল। শ্রম যেমন ধ্বংসশীল, সেবা হচ্ছে ধ্বংসশীল। আইকন কোম্পানির উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন ব্যবস্থাপনার কোন যুগে অবস্থান করছে? তাহলে তিনি কি করতেছেন? আইকন কোম্পানি একটি গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সুনামের সাথে গাড়ি উৎপাদন করে আসছে। তিনি উৎপাদন ব্যবস্থাপনা পণ্যকে অধিক কার্যকর ও মানসম্পন্ন করার লক্ষ্যে উন্নত প্রযুক্তি ব্যবহার ঘটিয়ে বিশ্লেষণমূলক পদ্ধতি পার্টের মাধ্যমে পণ্য উৎপাদন করে থাকেন। তাহলে এই যে পার্ট ব্যবহার করতেছেন, তিনি কোন যুগ? তিনি হচ্ছে আধুনিক যুগ। আধুনিক, তো আধুনিক যুগের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো লেখবা এবং হচ্ছে ব্যাখ্যা করবা আর কি। আচ্ছা, সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো লাগবে? আচ্ছা ঠিক আছে, তাহলে উত্তরগুলো দিয়ে দেব। আমরা হচ্ছে MCQ ক্লাসও নিব, সৃজনশীল ক্লাসও নিব। তারপর দেখো উদ্দীপকের প্রতিষ্ঠানটির প্রতিযোগিতায় টিকে থাকতে হলে উৎপাদন ব্যবস্থাপনার ভূমিকা ব্যাখ্যা করো। তারপর দেখো বলছে যে প্রতিযোগিতামূলক বাজারে তারা পণ্য উৎপাদনে ব্যয় কমানোর কথা ভাবছে, যাতে ক্রেতারা কম মূল্যে মানসম্পন্ন পণ্য ক্রয় করতে পারে, পাশাপাশি যাতে মুনাফার পরিমাণও বৃদ্ধি পায়। বিষয়গুলো চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে তারা উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে। তাহলে উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদন ব্যবস্থাপনার ভূমিকা, তাহলে উৎপাদন ব্যবস্থাপনার ভূমিকা কি? নতুন নতুন যে আধুনিক কলা কৌশলগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারে, এবং হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা কিভাবে উৎপাদনশীলতা বাড়ানো যায়, কিভাবে হচ্ছে ব্যয় কমানো যায়, কিভাবে মানুষের প্রয়োজন অভাব চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করে কার্যক্রম পরিচালনা করা যায়, সেই বিষয়গুলো মাথায় আসতে পারে। এখানে কাস্টমাইজেশন বিষয়টা নিয়ে আসতে পারে। কাস্টমাইজেশন মানে হচ্ছে ক্রেতা কেন্দ্রিকতা, যেমন হচ্ছে ক্রেতাদের রুচি পছন্দ চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করতে পারে তারা। তো এখানে হচ্ছে পণ্যের যে আমরা 4 ধরনের পণ্য পড়ছিলাম, এটা সৃজনশীলটা দেওয়া নাই। তো ওই পণ্যগুলো থেকেও তোমাদের সৃজনশীল আসবে, যেমন হচ্ছে সুবিধা পণ্য, লোভনীয় পণ্য, এগুলো সবচেয়ে বেশি আসে। সুবিধা পণ্য আর লোভনীয় পণ্য আর জরুরি পণ্য, এগুলো সবচেয়ে বেশি আসে। মাঝে মাঝে বিশিষ্ট পণ্য আসে। বিশিষ্ট পণ্য বলবে যে BMW কিনতে চায়, তো এটা কোন ধরনের পণ্য এগুলো আসে? PDF দেওয়া হবে, PDF দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আমাদের নেক্সট ক্লাস হয়তো কালকে হবে। তো আমাদের এটা তোমাদের ফেসবুক যে পেজটা আছে, এখানে হচ্ছে রুটিনটা দেওয়া হবে। আজকে এই 3টা চ্যাপ্টার উপর পড়ালাম, এগুলো হচ্ছে তোমরা সৃজনশীল গুলো বেশি বেশি প্র্যাকটিস করবা। আর কি বললাম, যে বিভিন্ন বোর্ডের ক এবং খ, যে প্রশ্নগুলো আছে বিভিন্ন বোর্ডের, এগুলো হচ্ছে একেবারে মুখস্থ করে ফেলবা, বুঝে বুঝে মুখস্থ করে ফেলবা। এগুলো থেকে আসবে, এগুলোই রিপিট হবে, নতুন কোনো কিছু নাই। নতুন যে এর থেকে আসবে ওই থেকে আসবে, নতুন কিছু নাই। একেবারে মার্কেটিং এর অথবা ম্যানেজমেন্টের যে শুরু থেকে শেষ পর্যন্ত যে বইগুলো আছে, এগুলো সব সেম পড়া কোনো চেঞ্জ হয় না। আর প্র্যাকটিস গুলো, সৃজনশীল গুলো প্র্যাকটিস করবা, তাহলে বুঝে যাবা। আর কোনো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদেরকে জানাবা।
তোমাদের জন্য শুভকামনা রইলো। কালকে ইনশাল্লাহ নেক্সট ক্লাস হবে। সবাই ভালো থেকো, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।